হ্যাঁ, listening to খুবই you. একটা সুন্দর আপনি একটা টোটাল যে প্ল্যানটা তৈরি করলেন। হ্যাঁ, আমার কমেন্টের মধ্যে হয়তো দুই একটা জায়গাতে ওই ওয়ার্ডিং এ একটু চেঞ্জ করতে হবে, আদারওয়াইজ ইট ইজ পারফেক্ট। আর আপনারা এতগুলো এই যে রাখলেন, এই যে এখানে হ্যাঁ এটাতে যে ইন্ডিকেটর, এর মধ্যে ইমিডিয়েটলি যেটা আপনারা করবেন সেটা সাব রেজাল্ট লেভেলে, যখন আপনি শেষে প্রজেক্ট শেষে যখন সাবমিট করবেন, শুধু সাব রেজাল্টের যে দুইটা সাব রেজাল্ট রেখেছেন, এই দুইটা যে ইন্ডিকেটর এগুলোই রিপোর্ট করবেন। এখন আফটার 5 ইয়ার্স আপনারা মেবি রেজাল্ট 1 এ যেতে পারেন, আফটার 10 ইয়ার্স আপনারা রেজাল্ট 2 তে যেতে পারেন। এটা খুবই সুন্দরভাবে আপনারা সবকিছু নিয়েছেন, বাট কিছু কিছু ইন্ডিকেটর হয়তো মেজার করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। বাট কিন্তু আমি বলবো যে প্রত্যেকটা ইন্ডিকেটরই এখানে আপনার রিলেভেন্ট। যেমন আপনি লেভেলে, গোল লেভেলে যেটা বলেছেন যে কার্বন ডাই অক্সাইড এস্টিমেট করা মেট্রিক টন, এটার কিছু আছে, আপনার কিছু ফর্মুলা আছে। একটা আছে AFLOU ক্যালকুলেটর বলে, এফলু ক্যালকুলেটর। হ্যাঁ, এটা ইয়েতে গেলেও, অনলাইনে গেলে আপনি দিলে কিন্তু চলে আসবে, কিন্তু সেটা যেমন গাছের ক্রাউন কতটুকু, কোন ধরনের ক্রাউন, সেগুলো নিয়ে একটা এস্টিমেটেড কতটুকু কাভারেজ আছে, কতটুকু কার্বন ডাইঅক্সাইড সে সিঙ্ক করে, সে ধরনের আছে। এটা করতে পারলে তো এটা তো খুবই প্রফেশনাল একটা কাজ হয়ে যাবে। যদি আপনারা এটা ইভেন আফটার 5 ইয়ার্স তো আপনি এটা করতে পারেন, এই যে কতটুকু কার্বন ডাইঅক্সাইড সে করছে, আপনার অ্যাবজর্ব করছে, কতটুকু অক্সিজেন সে রিলিজ করতেছে। হ্যাঁ, এটা কিন্তু খুবই ভালো একটা কিন্তু হবে যদি কাজ করতে পারেন আপনারা। এটা এটা কিন্তু রেজাল্টে নিয়ে আসতে পারেন। আবার ইয়েতেও থাকতে পারে, কোনো অসুবিধা নেই, গোলও থাকতে পারে, আবার রেজাল্টও আসতে পারে এই ইন্ডিকেটরটা। কারণ ইন 3 থেকে 5 ইয়ার্স টাইম কিন্তু গাছ যদি সার্ভাইভ করে, তাহলে কিন্তু গাছ কিন্তু অবশ্যই কার্বন ডাইঅক্সাইড সে সিঙ্ক করবে এবং অক্সিজেন সে প্রডিউস করবে। আর এমনি হয়তো দুই একটা ইন্ডিকেটর বাদ দিলেও চলবে এখান থেকে, কিন্তু দিস ইজ পারফেক্ট। আই এম রিয়েলি ইমপ্রেসড আপনাদের। যদি কোনো প্রশ্ন থাকে অন্য কারো করতে পারেন, আর না হলে আমার সাথে শেয়ার করেন, আমি এটাকে ইনশাল্লাহ ফাইনাল পর্যায়ে দিয়ে দিব। আর আপনারা ওই যে রিস্কের কথা যেটা বলা হয়েছে, আপনাদের যে মিটিগেশন প্ল্যানটা, হ্যাঁ সেটা আপনারা আসলে যেগুলো দিয়েছেন, এভরি পয়েন্ট আর ভ্যালিড, এভরি পয়েন্টস আর ভ্যালিড। হাউএভার ওই যেটা বললেন যে এই বছর যে ইয়েটা হবে আপনাদের, ধরেন প্ল্যান্টেশনটা হয়ে গেলে বিভিন্ন জায়গায় কি কি প্রবলেম আপনারা ফেস করছেন, সেই প্রবলেম গুলো যদি আপনারা এখানে নিয়ে আসেন, তাহলে কিন্তু নেক্সট ইয়ারে এই প্রবলেমটাকে সামনে রাখলেই কিন্তু দেখা যাবে আপনাদের জন্য কাজটা অনেক, প্ল্যানিং করাটা অনেক সহজ হয়ে যাবে। বাট আই রিয়েলি ইমপ্রেসড, এবং আমি রিয়েলি অ্যাপ্রিশিয়েট হোয়াট ইউ হ্যাভ ডান, এক্সিলেন্ট জব। স্যার একটা কথা আমি এখানে একটু করেছি, অ্যাড করতে চাই সেখানে স্যার। জি জি, আসলে আমাদের এই প্রজেক্টটা আসলে যে টাইম ফ্রেম দেওয়া হয়েছিল সারা বাংলাদেশ ব্যাপী প্রকল্পটা বাস্তবায়ন করতে গিয়ে, কিন্তু আমাদের যখন আমরা কাজ করেছি, আমরা যারা মানে কাজ করেছি আমাদের মানব সেবা বিভাগে, তখন দেখা গেছে যে আমরা সকাল দেখা গেছে অ্যাপ্রক্সিমেটলি আমরা যারা ছিলাম বৃক্ষরোপণ প্রকল্পে, তারা সকাল ফজরের পর থেকে শুরু করে প্রায় কখনো কখনো 11টা, রাত 11টা পর্যন্ত আমাদের কাজ করতে হয়েছে, বিভিন্ন পরবর্তী দিনের জন্য প্ল্যান করা। হ্যাঁ, এই কাজগুলো 11টা, কখনো কখনো আমাদের যে ঘুমাতে ঘুমাতে 12টা এরকম বেজে যেত। আবার এর পরের দিনে যেই শিডিউল গুলো ছিল সেগুলো সকালে ফজর থেকে কন্টিনিউ করা আমাদের জন্য আসলে খুবই ডিফিকাল্টিজ একটা টাইম গিয়েছে আমাদের এই বৃক্ষরোপণ প্রকল্পটাতে। সবচেয়ে আমার মনে হয় আমাদের যারা কাজ করেছে সবচেয়ে বেশি হয়েছে। তবে আমাদের আর একটু টাইম ফ্রেম আমরা মনসুনের আগে যদি শুরু করতে পারি, তবে আমাদের আসলে একটার পর একটা প্রকল্প থাকার কারণে আসলে আমাদের এই টাইম ফ্রেমটা আসলে আমরা এক্স্যাক্টলি মানে এক্সিকিউট করা মানে কঠিন হয়ে যায়। এটা হচ্ছে আমাদের একটা স্যার ভেরিয়ার। আমাদের যে আমি একটা মিটিগেশন প্ল্যান আপনাকে দিয়েছিলাম, যে প্ল্যান প্ল্যান ডিউরিং দ্য রাইট সিজন, এই জিনিসটা আসলে আমাদের মিটিগেশন করতে গিয়ে আসলে আমাদের বিভিন্ন প্রকল্প থাকার কারণে এটা আসলে এরকম ভাবে আমরা করতে একটু সমস্যা হচ্ছে স্যার। এটা আসলে একটু আচ্ছা, আমি এখানে আপনাদেরকে, আপনি অলরেডি তো বলেছেন যে আপনারা যদি একটু আগে থেকে যদি প্ল্যানটা করতে পারেন, আর ধরেন আপনার যেহেতু আগামী বছর ইনশাল্লাহ সেম প্রজেক্ট হবে, এখন থেকে নার্সারি ট্র্যাকিং শুরু করে দেন। ইফ নেসেসারি আপনারা তো একটা অভিজ্ঞতা হয়ে গেছে কোন এলাকাতে কি ধরনের গাছ চাইতে পারে, সেই অনুযায়ী যদি আপনাদের সুযোগ থাকে এখন থেকেই ভলেন্টিয়ারদের মাধ্যমে নার্সারি একটা সার্ভে করে ফেলেন, কোথায় কোথায় নার্সারি আছে ওইসব এলাকাতে।
আর যদি সেই নার্সারি গুলোতে কিন্তু তারা কিন্তু সিডলিং রেজ করা শুরু করবে এখনই, এই জাস্ট এই শেষ অথবা ধরেন হয়তো 2-3 মাস আগে শুরু করে দিয়েছে, যেটা তারা নেক্সট জুন জুলাইয়ের দিকে বিক্রি করবে বা ধরেন রেনি সিজনে বিক্রি করবে। তো এই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, এখন থেকে স্টক টেকিং বলি আমরা। স্টক টেকিং করা শুরু করেন। কোন উপজেলাতে আপনারা সিলেক্ট করবেন নেক্সট টাইম। আমার মনে হয় কি, যেহেতু এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, আপনারা ইনস্টেড অফ জাস্ট কভারিং দ্য হোল কান্ট্রি অথবা 20-30 ডিস্ট্রিক্টস ইন 1 ইয়ার, আপনারা আলাপ করে দেখতে পারেন আপনাদের ম্যানেজমেন্টের সাথে। রাদার একটা সাইড থেকে শুরু করেন 10টা বা 15টা 20টা জেলা নিয়ে, 20টা উপজেলা নিয়ে, তারপরে এর নেক্সট, তারপরে নেক্সট, এইভাবে কিছু করা যায় কিনা দেখেন। সেটা আপনাদের ব্যাপার। ধরুন আপনি 10 ইয়ার্স টাইমে আপনাদের কাভার, আপনারা বাংলাদেশের 64টা জেলা বা 460টা উপজেলা, হোয়াট এভার ইট ইজ, আপনারা যদি ওইরকম কোন একটা প্ল্যান করতে পারেন, সেটাও কিন্তু হয়। সেই ক্ষেত্রে আমার হলো দুইটা, এখনই আপনারা তাহলে ম্যানেজমেন্টের সাথে কথা বলে এই স্ট্র্যাটেজি নেওয়া যায় কিনা, এক। নাম্বার 2 হলো, যদি সেটা স্ট্র্যাটেজি নেওয়া যায়, তাহলে তো মোটামুটি আপনাদের উপজেলাগুলো সিলেক্ট হয়ে গেল। সেই উপজেলাতে কয়টা নার্সারি আছে এবং সেখানে কি কি ধরনের গাছ আছে, কি কি ধরনের স্টক আছে, সেগুলো আপনারা এখনই একটা স্টক টেকিং করে নিতে পারেন। এবং এই জানুয়ারির দিকে আরেকটা, সেটাকে একটু রিফাইন করে আরেকটা স্টক টেকিং করলেন, যে কারণ অনেক গাছ টাছ তো মারা যাবে। আর ওদের সাথে দরকার একটা ভার্বাল এই কমিটমেন্টও, একটা ভার্বাল এগ্রিমেন্টও করতে পারেন, যে আমরা যখন জুনে বা জুলাইতে আমরা কাজ শুরু করবো, তোমার থেকে আমরা কিনবো, আমাদেরকে এতটা চারা দিতে হবে। নাম্বার 2। নাম্বার 3 হলো, আমি যেটাই করে, আপনাদের যেহেতু আছে একটা, ওই যে লাইভলিহুড প্রজেক্ট অলরেডি আছে, বিভিন্ন জনকে আপনারা বিভিন্ন ভাবে ওই সহযোগিতা করতেছেন, কাউকে দোকান দিয়ে, কাউকে কোন বিজনেস উদ্বোধন করে দিয়ে বা এরকম। সেখানের সেই প্রজেক্টের আওতায় এই ডিস্ট্রিক্ট গুলোতে, যে ডিস্ট্রিক্ট গুলো আপনারা টার্গেট দিবেন, সেখানে কিছু এন্টারপ্রেনার ডেভেলপ করা যায় কিনা, ট্রেনিং দিয়ে তাদেরকে দিয়ে নার্সারি করলে তাদের থেকে আবার এগুলো কিনে নিলেন। হ্যাঁ, এই ধরনের কিছু যদি করা যায়, তাহলে 2টা প্রজেক্ট এখানে ইন্টিগ্রেটেড হয়ে গেল। আপনাদের ওই প্রজেক্টটা সাকসেসফুল হওয়ার একটা বাইব্যাক গ্যারান্টি পেয়ে গেল। আর সেকেন্ড থিং হলো, আপনারা ভালো কোয়ালিটি সিডলিং পেলেন। জি জি, জি। এটা হলো আমার সাজেশন আর কি। ব্যাক টু ইউ তো প্লিজ। স্যার এখানে আমি আরেকটু এড করতে চাই স্যার। জি এখানে যে আপনি যেটা খুবই রেলেভেন্ট একটা করেছেন। আসলে এটা আমরা ১ম প্রকল্প হওয়াতে আমরা আসলে এভাবে করতে পারিনি। যেমন আমি কিছু হর্টিকালচার সেন্টারে গিয়েছিলাম। আমাদের যেহেতু আমি খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান এখানে আ আমরা বাস্তবায়ন করেছি। আর বাংলাদেশে যেহেতু করেছি, আমি বেসিক্যালি যেহেতু এই অঞ্চলগুলোতে করেছি। আ তো এখানে আমাদের হর্টিকালচার সেন্টার গুলোতে গিয়ে দেখেছি যে এখানে আসলে কোনো চারাই নেই। মেক্সিমাম হর্টিকালচার সেন্টার গুলোতে এই সময়টাতে আমরা যেই সময়টাতে বিতরণ করেছি, হর্টিকালচার সেন্টার গুলোতে চারা নেই। আর এখানে হর্টিকালচার গুলোতে যে আমরা যদি চুক্তি করিও, কিন্তু ওরা ওইখানে ওইরকম ভাবে আমি জিজ্ঞেস করেছি যে সামনের বার থেকে যদি আমরা চারাগুলো নেই, সেক্ষেত্রে আপনাদের থেকে যদি আমরা আগে অর্ডার করে দিই, আমরা যদি 2 মাস পরে চারা নিই, তাহলে আপনারা দিতে পারবেন কিনা? তো ওরা বলছে যে এই ধরনের ওদের মানে লজিস্টিক সাপোর্ট দেওয়া সম্ভব না। তো এটা হচ্ছে একটা ইস্যু স্যার। তো যেগুলা নিতে হবে সেগুলা প্রাইভেট থেকেই নিতে হবে। হয়তো আমাদের নার্সারি গুলো থেকে নিতে হবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে যেটা বললাম, আপনারা যদি যে লাইভলিহুড প্রজেক্টের আওতায় যদি এরকম কিছু এন্টারপ্রেনিউর ডেভেলপ করতে পারেন, ট্রেনিং দিয়ে ওই হ্যাঁ, উপজেলাগুলোতে কিছু প্রাইভেট নার্সারি যদি ডেভেলপ করাতে পারেন, যাদেরকে আপনাদের সহযোগিতায় সে নার্সারি গুলো করবে, তাদেরকে আগেভাগে ট্রেনিং দেয়ালেন, নার্সারি করবে এবং সেখানেই তারা যে চারাগুলো আপনাদের ডিমান্ডিং, সেখানে সেই চারাগুলো তারা উত্তোলন করবে। তাহলে ধরেন আপনাকে আর বাইরে কোথাও যেতে হচ্ছে না। যে লোকগুলোকে আপনারা লাইভলিহুড প্রজেক্টের জন্য সাপোর্ট করতেছেন, আল্টিমেটলি সে যখন তার একটা বাইব্যাক গ্যারান্টি পেয়ে যাবে, তারও লাভ হলো, আপনাদেরও হ্যাসেল কম হলো। আপনারা হয়তো দেখা যাবে যে সে হয়তো একটু সস্তায় আপনাদেরকে দিতে পারে। বেশি পরিমাণ ধরেন যখন আপনারা বেশি স্টক নিবেন। তো সেটা আরকি, এটা একটা অপশন হতে পারে আরকি। আপনারা এটা চিন্তা করে দেখেন, ইফ ইট ইস পসিবল, তাহলে ওই প্রজেক্টের সাথে এই জি স্যার, এরকম আমরা একটা করেছি। আমাদের মৌলভীবাজারে আমরা এরকম একটা নার্সারি দিয়েছি এবং মৌলভীবাজার জেলায় এবার আমরা যতগুলো চারা বিতরণ করেছি সবগুলো আমরা ওই আমাদের নার্সারিটা থেকেই আমরা চারা কিনে বিতরণ করেছি।
আচ্ছা, আর কোনো কারো আছে কিনা? স্যার, তাহলে কি আমাদের এখন অন্য যাই প্রেজেন্টেশন আছে সেটা কি শুরু করতে পারে কিনা, বা আর কোনো জি, কোশ্চেন? জি, জি। কারো কোনো প্রশ্ন আছে কিনা দেখেন, আর না হলে এটা আমার সাথে শেয়ার করে দিয়েন। আর ওকে স্যার। আমার কিন্তু চাইছে আগেরগুলো, কিন্তু যেগুলো ১ম দিকে যেগুলো শেয়ার করা হয়েছে ওগুলাকে বলছিলাম এই ফরমেটে শেয়ার করার জন্য, সেগুলো আমি পাইনি কিন্তু। আপনারা যদি ১ম দিকে যে প্রেজেন্টেশন গুলো হয়েছিল সবগুলো এক্সাক্টলি এই ফরমেটটাতে যদি আপনি শেয়ার করেন, এটা আমার জন্য একটু ইজি হবে। আমি কাজগুলো ডিটেইল কাজগুলো আছে সেই অনুযায়ী আমি আপনাদের এই যে রেজাল্টস ফ্রেমওয়ার্ক এবং ইন্ডিকেটর এগুলো আমি ঠিক করে দিতে পারবো ইনশাআল্লাহ। আমরা যদি একটু কাইন্ডলি আপনারা ওইদিকে একটু সহযোগিতা করেন, সবগুলো এই ফরমেটটাতে একটু সাবমিট করেন, তাহলে আম আমার জন্য এটা খুব ইজি হয়ে যাবে আরকি কাজটা। ওকে স্যার। আমরা নেক্সট প্রেজেন্টেশনে যেতে পারি। জি। হুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি। জি, আমি আব্দুর রহমান তালহা। আমি প্রেজেন্ট করছি আমাদের নেক্সট প্রকল্প যেটা আছে স্কিল বেসড এন্টারপ্রেনারশিপ প্রজেক্ট ২০২৫, অর্থাৎ দক্ষতা ভিত্তিক উদ্যোক্তা তৈরির প্রকল্প ২০২৫। আমাদের টিমের নাম হচ্ছে ইউনাইটেড। আমরা চ্যারিটি অ্যান্ড সোশ্যাল সার্ভিস বিভাগের দায়িত্ব পালন করছি আর কি। তো আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য যেটা আছে, আমরা চাই সারা বাংলাদেশে ৫০০ দক্ষ আহ জনবল তৈরি করতে, অথবা উদ্যোক্তা তৈরি করতে পুরো সারা দেশে আর কি। যার মাধ্যমে আর কি এই ৫০০ ফ্যামিলি, অর্থাৎ এই ৫০০ দক্ষ জনবল তাদের পরিবারকে আমরা এই মাইক্রো ক্রেডিট লোন, অর্থাৎ সুদ, ক্ষুদ্র ঋণ এবং কিস্তি যেটা আছে বর্তমানে সারা দেশে চলমান, আহ, সেই জায়গা থেকে আমরা তাদেরকে দূরে সরাতে চাই আর কি, অর্থাৎ তাদের থেকে সুদমুক্ত করতে চাই। এরপর আমরা তাদের নতুন নতুন জব ক্রিয়েট করতে চাই, অর্থাৎ তাদের কর্মসংস্থান তৈরি করতে চাই। নতুন জব অপরচুনিটিস যেন তৈরি হয় সেই জিনিসটা আমরা লক্ষ্য নিয়ে আগাচ্ছি। এরপর আমরা তাদের প্রপার্টি লাইন, অর্থাৎ আমাদের একটা ইসলামিক জাকাত ব্যবস্থা আছে, এই জাকাত ব্যবস্থা যেন প্রপার ইউটিলাইজ হয় সেই বিষয়টা লক্ষ্য করে আমাদের এই প্রকল্প হাতে নেয়া। এই প্রকল্প আমাদের মূলত জাকাত ফান্ড থেকে পরিচালিত হয়, যেই কারণে আমরা এই প্রকল্পের মাধ্যমে, অর্থাৎ এই জাকাত ফান্ডটা প্রপার ইউজ করে দেশের মানুষকে দক্ষ এবং আহ, উম, দক্ষ এবং উদ্যোক্তা তৈরি করতে পারি এটার মাধ্যমে। এটা আমরা এনশিওর করতে চাই। তারপর হচ্ছে আমরা তাদেরকে একটা ইসলামিক নলেজ দিই, বেসিক ফান্ডামেন্টাল যে ইসলামিক নলেজ আছে সেগুলো যেগুলো না জানলেই না হয়। আমরা চাই প্রত্যেকটা মানুষ হচ্ছে দুনিয়া এবং আখিরাত উভয় দিকেই যেন সফল হতে পারে, সেই বিষয়টা লক্ষ্য করে আমরা তাদেরকে একটা বই প্রোভাইড করে থাকি, সেটা একদম বেসিক লেভেলের, যেগুলো না জানলেই না হয়। তো আমাদের এই বইটা দেওয়ার মাধ্যমে হয় যে উদ্যোক্তা নিজেও পড়ে এবং তার পুরো পরিবারই এটার সাথে ইনভলভ হয়। তো আমাদের মোটামুটি লক্ষ্য হচ্ছে যে দুনিয়া এবং আখিরাত দুই জায়গায় যেন তারা কামিয়াবি হতে পারে, সেই বিষয়টা লক্ষ্য করে আমরা এই বিষয়টা করে থাকি। আচ্ছা, এরপর হচ্ছে আমরা আমাদের যে আস্তনা ফাউন্ডেশনের যে রেপুটেশন আছে, অর্গানাইজেশনাল রেপুটেশন, অর্থাৎ আমরা আস্তনা ফাউন্ডেশনকে একদম ইউনিয়ন পর্যায়ে ছড়াই দিতে চাই। তো আমাদের দেখা গেছে যে দক্ষতা উদ্যোক্তার মাধ্যমে অনেকে আগ্রহী হয় যে এটা কিভাবে করলো, এটা কিভাবে হলো, তাহলে আমাদের নিশ্চয়ই এই কোর্সটা করতে হবে, এই কোর্সটা করলে হয়তো আস্তনা আমাদেরকে কোনোভাবে হেল্প করবে। এই বিষয়গুলোর কারণে কিন্তু আস্তনা ফাউন্ডেশনের পরিচিতি বাড়ছে। তো আমরা এই বিষয়গুলো লক্ষ্য করে আমরা আগাচ্ছি ইনশাআল্লাহ। দেন আমরা অবজেক্টিভ হায়ারার্কি হিসেবে স্যারের যেই ফরম্যাটটা ছিল সেই ফরম্যাট অনুসারে আমরা ইনপুট, অ্যাক্টিভিটি, দেন হচ্ছে কমপ্লিট অ্যাক্টিভিটি, আউটপুট, আউটকাম এন্ড ইমপ্যাক্ট হিসেবে আমরা সাজিয়েছি। পরবর্তী স্লাইডে আমরা দেখতে পাবো সেটা। জি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইনপুট হিসেবে আমরা 6 crore মানি যেটা ধরেছি, যে 6 কোটি টাকা আমরা ইনপুট আকারে দিয়েছি।
আমাদের সারা বাংলাদেশকে আমরা অফিসিয়ালি 7টা সেক্টরে ভাগ করেছি। আমাদের কাজের দক্ষতা বা আমাদের কাজের ভালোর জন্য বা কাজটা যেন ভালোভাবে ইউটিলাইজ করা যায় সেই জন্য আমরা 7টা সেক্টরে ভাগ করেছি। 7টা সেক্টর, প্রত্যেকটা সেক্টরে আমরা 3 জন করে লোকজন অ্যাসাইন করা আছে। আমাদের টোটাল হচ্ছে আমরা 21 জন অফিসিয়াল স্টাফ আমরা এই প্রকল্পের আন্ডারে কাজ করে থাকি। এর পাশাপাশি আমরা প্রত্যেকটা উপকারভোগীর যেই স্থানীয় প্রতিনিধি আছে ওনাদেরকে আমরা নিয়োগ করি, স্থানীয় স্বেচ্ছাসেবকদের আমরা এনগেজ করি। দেন এইভাবে টোটালটা আমরা ধরেছি যে 1000 ভলেন্টিয়ার আমাদের আছে, যারা হচ্ছে এই প্রকল্পের সাথে সরাসরি জড়িত। দেন হচ্ছে আমরা ম্যাটেরিয়ালস হিসেবে ইউজ করেছি টাইম, অর্থাৎ আমাদের এটা জানুয়ারি থেকে শুরু হয়েছে, আমাদের সেপ্টেম্বরে এসে শেষ হয়ে যাবে। 10 মাস আমরা ধরেছি এই প্রকল্পের মেয়াদে আর কি। এটা আমরা ইনপুট আকারে ধরেছি। এর পাশাপাশি আমাদের অ্যাক্টিভিটি হিসেবে আমরা তাদেরকে একটা জায়গা সিলেক্ট করতে বলি। প্রথমে উপকারভোগীকে আমরা বলি যে যেখানে আপনার বিজনেস ভালো হবে, অর্থাৎ সুইটেবল প্লেস যেটা বলে আর কি, বিজনেস সুইটেবল প্লেস, সেই রকম একটা প্লেস তারা সিলেক্ট করে। আমরা পরবর্তীতে তাদের দোকানের ছবি ভিডিও দেখি, কি অবস্থা, কোন রাস্তার পাশে কিনা, কতটুকু দূরত্বে তিনি নিচ্ছেন, অজপাড়াগা কিনা, এই বিষয়গুলো সিলেক্ট করে আমরা কাজ শুরু করতে পারি। দেন আমরা তাদেরকে ম্যাটেরিয়াল প্রোভাইড করি। তারপর হচ্ছে তাদেরকে আমরা বেসিক যেই রিলিজিয়াস বুক আছে বা আমরা যে ইসলামিক জ্ঞানটা দিতে চাই সেটা আমরা স্টার্ট করে দিই। এর পাশাপাশি আমাদের আরো অন্যান্য অ্যাক্টিভিটি গুলো চালু থাকে, তাদের সাথে কন্টিনিউ কথা থাকে, এই বিষয়গুলো দিক নির্দেশনা থাকে, মনিটরিং থাকে, আদার্স এগুলো। দেন হচ্ছে আমরা কমপ্লিট অ্যাক্টিভিটিতে যাই। কমপ্লিট অ্যাক্টিভিটিতে আমাদের লেখা আছে যে 400, অর্থাৎ আমরা প্রায় 400 মানুষকে সারা বাংলাদেশে দক্ষ উদ্যোক্তা হিসেবে তৈরি করতে পেরেছি এবং তাদের বিজনেস শুরু করেছে তারা। এটা হচ্ছে আমাদের কমপ্লিট অ্যাক্টিভিটি হিসেবে আমরা দেখিয়েছি। এর পাশাপাশি আমরা আউটপুট হিসেবে যেটা পাচ্ছি যে তাদের সোর্স অফ ইনকাম, অর্থাৎ তাদের ইনকাম শুরু হয়ে গেছে অলরেডি এই বিজনেসের মাধ্যমে। দেন হচ্ছে তারা ইসলামিক বিষয়গুলা শিখতে পারছে। আমরা দিনিয়াত প্রশিক্ষণের জন্য আমাদের দায়ী সেট করে দিই। আমরা প্রত্যেকটা উপকারভোগীকে বলে দেই যে আপনার যে স্থানীয় ইমাম আছে ওনার নাম্বার কালেক্ট করে আমরা ওনার সাথে কন্টিনিউ কথা বলে যে উনি কতটুকু শিখেছে, কতটুকু পড়েছে, এই বিষয়গুলো আমরা ওনাদের কাছ থেকে জেনে নিই। এবং সে এটা শেখার মাধ্যমে কিন্তু সে ইসলামিক জ্ঞানটা শিখতে পারছে এবং এই ইসলামিক জ্ঞানের মাধ্যমে কিন্তু সে জানতে পারছে যে আল্লাহ সুদকে হারাম করেছে, ব্যবসাকে হালাল করেছে। এবং আমরা এই বিষয়টা কিন্তু আমাদের প্রত্যেকটা ব্যানারে আমরা উল্লেখ করে থাকি যে আল্লাহ সুদকে হারাম করেছে, ব্যবসাকে হালাল করেছে। এবং অনেক ক্ষেত্রে আমরা যেমন সেলুন দিয়ে থাকি, সেলুনের ক্ষেত্রে আমরা তাদের কাছ থেকে শর্ত উল্লেখ করে দিই যে এখানে কিন্তু শেভ করা যাবে না। তো ওনারা এই বিষয়টা এনশিওর করে যে হ্যাঁ, শেভ আমরা করব না এবং এটা উল্লেখ থাকে ব্যানারে, প্রত্যেকটা ব্যানারে উল্লেখ থাকে। তো আমরা এই বেসিক জিনিসগুলো আমরা এইভাবেই শিখাচ্ছি ওনাদেরকে ইনশাআল্লাহ। এর পাশাপাশি তাদেরকে সুদমুক্ত জীবন যেন তারা লাইফটা লিড করতে পারে সেই বিষয়টাও তাদেরকে এনকারেজ করা হয়। দেন হচ্ছে আমরা আউটকামে চলে আসি। আউটকামে হচ্ছে তার ইনকাম বৃদ্ধি পায়। আমরা বলেছি তার ইনকাম বৃদ্ধি পাওয়ার পাশাপাশি সে নিজে কর্মসংস্থান তৈরি করতে পারে। অর্থাৎ সে আগে শূন্য ছিল, তার পাশাপাশি আরো 2 জন মানুষ যারা সমাজের দুস্থ, অসহায়, তাদেরকে সে পাশাপাশি এনে তার যেই দক্ষতা আছে সেই দক্ষতাটা সে শিখায়। শেখানোর পরবর্তীতে ওই 2 মানুষও কিন্তু পরবর্তীতে তার কাছে দোকানে চাকরি করে অথবা তার কাছ থেকে কোনো কিছু শিখে অন্য দোকানে চাকরি করে। তার মানে তার কিন্তু জব অপরচুনিটি তৈরি হয়ে গেল। এর মাধ্যমে আমরা আউটকাম দেখাচ্ছি আর কি। তারপর হচ্ছে আমাদের ইমপ্যাক্ট, যে ইমপ্যাক্টের জায়গাটা আসে। ইমপ্যাক্টের জায়গাটা হচ্ছে আমরা চাচ্ছি বা পুরো বাংলাদেশটা যেন সুদ মুক্ত থাকে, কিস্তি মুক্ত থাকে। এই যে সুদের যেই অপকারিতা, এই বিষয়টা আমরা তাদেরকে যেন বুঝাতে পারি। ইসলামিক ভ্যালুজ, যে সুদ কেন হারাম হয়েছে, আহ ব্যবসা কেন হালাল হয়েছে, সুদের অপকারিতা কি, এই বিষয়গুলো তাদেরকে বোঝানো। দিন শেষে তাদের যে সামাজিক ভ্যালু আছে, অর্থাৎ একজন মানুষ যখন একটা মানুষের কাছ থেকে ঋণ নেয় সে কিন্তু সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয়ে থাকে।
আমরা চাই যে সেই যেন তার সামাজিক ভ্যালু, তারপর হচ্ছে তার যেই আর্থসামাজিক উন্নয়ন, পরিবারের যেই নিরাপত্তা, সেই বিষয়গুলো যেন ঠিক থাকে। সেই বিষয়গুলো আমরা চিন্তা ভাবনা করে ফ্রি ফ্রম পভার্টি এই জিনিসটা রেখেছি, এবং হচ্ছে বেকারত্ব দূর করা। এই বিষয়টা আমাদের ইমপ্যাক্টে আমরা দেখতে চাই ইনশাআল্লাহ। জি। তারপর হচ্ছে আমাদের একটা অ্যাক্টিভিটিস, আমাদের যেই প্রকল্পের যে কাজগুলো, অনেক কাজই করে থাকি। তার মধ্যে কিছু অংশ আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি আরকি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম ছবিতে আমরা একদম উপকারভোগীর বাসায় চলে গিয়েছি। সরেজমিনে আমাদের প্রতিনিধিরা গিয়েছেন। তো উনি যাচাই বাছাই করছেন। এর পাশাপাশি পরের ছবিতে যদি যাই, সেখানে হচ্ছে আমরা স্থানীয় প্রতিনিধি সিলেক্ট করছি। তাদের সাথে আমরা একদম সরাসরি কথা বলে তাদেরকে অ্যাসাইন করে দেই যে ওই মানুষটা কেমন। কারণ অনেক সময় হয় যে উপকারভোগী আমাদেরকে আমাদের প্রকল্পটা নেওয়ার জন্য অনেক রকম তথ্য দিয়ে থাকে। সেই তথ্যগুলো আমরা জাস্টিফাই করি যে আসলে এই তথ্যগুলো সঠিক কিনা। কিভাবে তিনি এই দক্ষতা অর্জন করেছেন এই বিষয়গুলা, অথবা তিনি যে জায়গায় উল্লেখ করেন যে আমি এখানে কাজ শিখেছি, আমরা সেই জায়গায় যাওয়ার চেষ্টা করি এবং সেই মালিকের সাথে কথা বলি কত বছর কাজ করেছেন। এই বিষয়টা দেখি। যখন আমাদের কাছে মনে হয় যে না, তিনি সব দিক থেকে যোগ্য এবং জাকাতের হকদার প্রপারলি, আমাদের কিন্তু বাসায় যাওয়ার আরেকটা মেইন উদ্দেশ্য হচ্ছে তার আর্থিক অবস্থাটা আমাদের একদম পরিপূর্ণভাবে বোঝা। দিন শেষে আমরা যখন বুঝতে পারি যে সে জাকাতের হকদার এবং হচ্ছে দক্ষ, আমাদের অনেক দক্ষ লোক আছে যাদেরকে আমরা জাকাতের হকদার না বলে আমরা তাদেরকে বাদ দিয়েছি, কারণ এটা পুরোপুরি জাকাতের ফান্ড থেকে আমাদের পরিচালিত হয়। দিন শেষে আমরা তাদেরকে ইসলামিক যেই বেসিক নলেজ আছে বা আমাদের যে বইটা মডিউলটা তৈরি করেছি সেই মডিউলটা তাদেরকে প্রোভাইড করি এবং একজন ইমাম অ্যাসাইন করে দিই, যার মাধ্যমে হচ্ছে তিনি এই বিষয়গুলো পড়াশোনা করেন। আমরা এই বিষয়টা আপডেট নিই। তারপর আমরা আমাদের ওনাদের সব তথ্য কালেক্ট করে আমরা এমক্যাশ অ্যাকাউন্ট খুলে থাকি। এমক্যাশ অ্যাকাউন্ট খোলার পর আমরা তাদেরকে একজন দায়িত্বশীল নিয়োগ করে দেই এবং সেই দায়িত্বশীলের আন্ডারে থেকে পিন কোড সেট করা থেকে শুরু করে যাবতীয় কিছু। যেমন আমাদের অনেক উপকারভোগী আছে যারা টিপসই ইউজ করে, অর্থাৎ তাদের কোনো অক্ষর জ্ঞান নাই। তো সেই ক্ষেত্রে ওনারা ডিজিটাল ডিভাইসের সাথে অতটা অভ্যস্ত না। তো আমাদের পিনটা আমাদের উপকারভোগী দায়িত্বশীল কেউ একজনকে দিয়ে আমাদের পিন সেট করতে হয়। পিন সেট করার পর কিভাবে টাকা তুলতে হবে সেই বিষয়টাও আমাদেরকে বলে দিতে হয়। দেন তারা টাকাটা তুলে আনতে পারে। এরপর দেখতে পাচ্ছেন যে আমরা উপকরণ দিয়েছি উপকারভোগীর সাথে উপকরণ আছে। দেন হচ্ছে আমাদের ফাইনাল যে অ্যাক্টিভিটি, এই ইয়াটা দেখতে পাচ্ছেন যে উপকারভোগী সবকিছু তৈরি করে ফেলেছে ইনশাআল্লাহ। জি। তারপর হচ্ছে আমাদের আরেকটা ছবিতে আমরা কমপ্লিট অ্যাক্টিভিটি বোঝাচ্ছি যে আমাদের পূর্বের অবস্থান এরকম ছিল। আমরা তাদেরকে অ্যাডভান্স, দোকানের অ্যাডভান্স থেকে শুরু করে বিভিন্ন বিষয় দিয়ে তাদেরকে বর্তমান এই অবস্থায় আনতে পেরেছি। এটা হচ্ছে তাদের কমপ্লিট অ্যাক্টিভিটি হিসাবে দেখাচ্ছি আরকি। দেন তারপর হচ্ছে আমাদের যেই রেজাল্টটা, সেটা আমাদের পরবর্তী আরেকজন ভাই আছেন আমাদের তারেক আজিজ ভাই। ও, পরবর্তী আমাদের যে একটা ইয়ে করবে হচ্ছে আলামিন ভাই, ওনাকে হ্যান্ড ওভার করছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, বলে যান। আহ, জি আমি আমি শুরু করছি। যে কোনো প্রজেক্ট শুরুর আগে সম্ভাব্য কিছু বিষয় ধরে নিতে হয় বা এজিউম করতে হয়। সেই প্রজেক্টের বাস্তবায়ন প্রক্রিয়া, সম্ভাবনা, ঝুঁকি। তো দক্ষতা ভিত্তিক উদ্যোক্তা তৈরি প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রেও কিছু ইম্পর্টেন্ট অ্যাজাম্পশন আমরা চিহ্নিত করছি। তার মধ্যে প্রথম যে বিষয়টা, সেটা হলো যে আমরা প্রকৃত হকদার, যোগ্য, দক্ষ, আগ্রহী ও আত্মবিশ্বাসী ব্যক্তিদেরকে সিলেক্ট করে থাকি। আমি আলাদা আলাদা ভাবে বললাম এই কারণে যে কোনো ব্যক্তিকে এখানে জাকাতের হকদার কিনা এটা আমরা যাচাই করি। তার পাশাপাশি যাকে আমরা সহযোগিতা করব যে বিষয়ে সহযোগিতা করব সেই বিষয়ে তার অভিজ্ঞতা আছে কিনা, কিংবা এই বিষয়ে তার প্রশিক্ষণ আছে কিনা, এটাও আমরা যাচাই করি। এই দুইয়ের পাশাপাশি আত্মবিশ্বাস তার আছে কিনা ব্যবসা পরিচালনা করার, সেটাও খেয়াল করি। তো এখানে শুধু দক্ষতা বা শুধু জাকাতের হকদার হলে যে আমরা তাকে সহায়তা করি এমনটা না, এই দুইয়ের পাশাপাশি তাকে আত্মবিশ্বাস বা কনফিডেন্স লেভেল তার কেমন, এই বিষয়টা আমরা এখানে লক্ষ্য করে থাকি। একটা উদাহরণ যদি দেই, একজন নারায়ণগঞ্জে একটা আবেদন ছিল। ওই ব্যক্তি জাকাতের হকদার, পাশাপাশি ওনার দক্ষতাও আছে, উনি কাঠের কাজ করেন।
কিন্তু বিষয় হলো তার ব্যবসা পরিচালনা করার মতো তার মধ্যে ওই কনফিডেন্স লেভেলটা ছিল না, যে কারণে আমরা সর্বশেষ হলো তাকে আমরা এটার জন্য সিলেক্ট করি নাই। তারপর যে বিষয়টা আছে যে বাজেট পর্যালোচনার যে বিষয়টা, আবেদনকারীর সম্ভাব্য একটা বাজেট আমাদেরকে দিয়ে থাকেন। তো আবেদনকারীর সম্ভাব্য বাজেটে চূড়ান্ত হয় না, বরং আমরা তার বর্তমান বাজার বিশ্লেষণ করে থাকি, যাচাই বাছাই করে আমরা একটা বাজেট নির্ধারণ করে থাকি এবং সেটাই সেভাবে আমরা সহযোগিতা করে থাকি। এরপরের যে মনিটরিং প্রক্রিয়া, আমরা তাকে সহযোগিতা করব বা করে থাকি, তাকে হলো আমরা ওই এলাকার যদি কোনো স্থানীয় স্বেচ্ছাসেবক থাকেন তার মাধ্যমে তার বিষয়গুলো আমরা মনিটরিং করি, বা যদি না থাকে তাহলে আমরা স্থানীয় ইমামের মাধ্যমে তার সাথে আমরা যোগাযোগের চেষ্টা করি এবং আমরা নিজেরাও তার সাথে সরাসরি যোগাযোগ করি। এরপরে বিজনেস আইডিয়া সম্পর্কে আমরা একটা ধারণা নিয়ে থাকি যে বিজনেস সম্পর্কে যে বিষয়গুলোতে আমরা সহযোগিতা করব সেই বিষয়গুলো আমরা আগে নিজেরা একটু সেটা আহ, দেখে থাকি যে এই বিজনেসে সম্ভাবনা কেমন, ঝুঁকিগুলো কিরকম হতে পারে, বা কোন জায়গায় এই বিজনেসটা সুইটেবল, সে বিষয়গুলো আমরা আগে থেকে একটু জেনে নেই। তারপরের যে বিষয়টা আমাদের আছে সেটা হলো যে লোকেশন বা পণ্যের চাহিদা। আহ, যেমন হলো যে এলাকায় যদি আমরা কোনো একজন ব্যক্তি আবেদন করে যে আমি ভাতের হোটেল দেবো কিংবা বিরিয়ানির হোটেল দেবো, তা আমরা সেক্ষেত্রে সেই বিষয়গুলো বিবেচনা করি যে যে পণ্য বা যে ব্যবসা যে জায়গায় সুইটেবল, সেক্ষেত্রে আমরা তাকে সহযোগিতা করি, অন্যথায় সেই আবেদনগুলো আমরা বিবেচনা করি না বা সেগুলো বাতিল হিসেবে গণ্য করি। তারপরে যে একটা বিষয় হলো সেটা হলো অর্থের যথাযথ ব্যবহার এবং সহায়তার প্রক্রিয়াটা। আমরা হলো কোনো ব্যক্তিকে একবারে হলো সবগুলো যে আমরা যে বাজেট প্রণয়ন করি সেটা আমরা দিয়ে থাকি না। আমরা ধাপে ধাপে, কাউকে 2 ধাপে, কাউকে 3 ধাপে, বা এমন হতে পারে যে এর চেয়েও বেশি ধাপে আমরা টাকা দিয়ে থাকি। এর মধ্যে আমরা তাকে মনিটরিং করে থাকি একবার টাকা দিয়ে যে সে সঠিকভাবে কাজগুলো করছে কিনা, এগুলো তারপর আমরা তাকে 2য় ধাপে টাকা পাঠাই। এর পাশাপাশি আমরা মিস ইউজ করছে কিনা বা প্রতারণার আশ্রয় নিচ্ছে কিনা এই বিষয়টাও আমরা খেয়াল করি, যে সে পণ্যে ভেজাল দিচ্ছে কিনা বা অসৎ উপায় অবলম্বন করতেছে কিনা। আহ তারপরে হলো যে যদি কেউ সেলুনের দোকান দেয় সেক্ষেত্রে সে দাড়ি কাটতেছে কিনা, এই বিষয়গুলো আমরা দেখে থাকি এবং দেখার পর আমরা তাকে সতর্ক করে থাকি এবং গাইডলাইন দিয়ে থাকি। তারপরে সর্বশেষ যে বিষয়টা সেটা হলো মানব শ্রেষ্ঠ এবং প্রাকৃতিক যে হুমকি আছে কিনা, সেটা আমরা খেয়াল করি। সেটা হলো যে কোনো রাজনৈতিক নেতার মাধ্যমে কিংবা প্রাকৃতিক কোনো দুর্যোগের মাধ্যমে ওই এলাকায় ব্যবসাটা ঝুঁকিপূর্ণ কিনা সেটা আমরা বিবেচনায় নিয়ে সে অনুযায়ী আমরা তাকে সহযোগিতা করে থাকি। এই বিষয়গুলোই ছিল ইম্পর্টেন্ট অ্যাজাম্পশনের ভেতর। এর পরবর্তী অংশ পরবর্তী ভাই প্রেজেন্ট করবেন ইনশাআল্লাহ। জি ধন্যবাদ। জি নেক্সট প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এরপর হচ্ছে আমাদের সাব রেজাল্ট। সাব রেজাল্টে আমরা হচ্ছে যে উদ্যোক্তাদের ইনকাম শুরু হয়েছে। প্রথমে হচ্ছে যে আমরা 2000 আবেদন সংগ্রহ করেছি, সেখান থেকে 80% আবেদনকে আমরা হচ্ছে যে ফোন কলের মাধ্যমে যাচাই করেছি। তারপর হচ্ছে যে ফোন কলের মাধ্যমে যাচাইয়ের পরে আমরা 700 জনকে সিলেক্ট করেছি, যাদেরকে আমরা সরজমিনে গিয়ে যাচাই বাছাই করব। তারপর আমরা সরজমিনে যাচাই বাছাইয়ের পরে 400 জন লোককে আমরা উদ্যোক্তা তৈরি করার জন্য আমরা সিলেক্ট করেছি। তারপর হচ্ছে যে 400 জন লোকের আমরা এমক্যাশ অ্যাকাউন্ট খুলে দিয়েছি এবং সবার সাথে কারোর সাথে 2 জন, কারোর সাথে 3 জন করে মোট হচ্ছে আমরা 1400 ভলেন্টিয়ার সংযুক্ত করে দিয়েছি তাদের সাথে। তারপর হচ্ছে 400 জন লোককে আমরা টাকা পাঠিয়ে দিয়েছি এবং টাকা পাঠানোর মাধ্যমে ভলেন্টিয়ারদের মাধ্যমে দিয়ে আমরা হচ্ছে যে উপকরণ কেনার ব্যবস্থা করেছি। তারপর এভাবে হচ্ছে 400 জনের ব্যবসা শুরু হয়েছে এবং তাদের ইনকাম জেনারেট হয়েছে। তারপর যদি আমরা সাব রেজাল্ট বলি, উদ্যোক্তাদের বেসিক ইসলামিক নলেজ আমরা বৃদ্ধি করেছি, এর মাধ্যমে সুদ ভিত্তিক সমাজ তৈরি করেছি। আমরা হচ্ছে যে প্রথমে 700 জনকে ইসলামিক বই দিয়েছি, যাদেরকে আমরা আসলে ভিজিট করেছি, যাচাই বাছাই করেছি। তারপর সেখান থেকে আমরা হচ্ছে যে আমরা বই সবাইকেই দিয়েছি যাদেরকে আমরা যাচাই করতে গিয়েছি, কিন্তু সেখান থেকে হচ্ছে আমরা 400 জনকে যাদেরকে সিলেক্ট করা হয়েছে সবার সাথে তাদের মহল্লার ইমামকে সংযুক্ত করে দিয়েছি, যাতে তার মাধ্যমে বইটা ভালোভাবে পড়তে পারে এবং যেই বিষয়গুলো আসলে তারা বুঝতে পারে না সেগুলো যাতে তারা ভালোভাবে বুঝতে পারে।
মাসে হচ্ছে যে আমরা ১ মাস ধরে তাদেরকে এই বই পড়ার জন্য বলেছি এবং ইমামের মাধ্যমে তারা ১ মাস এই বইটি পড়েছে এবং ইসলামিক নলেজ বৃদ্ধি করেছে এবং সুদ থেকে দূরে রাখার চেষ্টা করেছি আমরা এই বইয়ের মাধ্যমে। তারপর জি। যদি আমরা রেজাল্টের কথা বলি, আমাদের রেজাল্টটা হচ্ছে যে ইনকাম বৃদ্ধি করা এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি করা, ইসলামিক নলেজ বৃদ্ধি করা এবং সুদ ভিত্তিক সমাজ তৈরি করা। এবং আসলে আমরা এগুলা করতে পেরেছি। আমরা হচ্ছে যে ৯৫% উদ্যোক্তার ইনকাম হয়েছে, ইনকাম তারা জেনারেট করতে পেরেছে। তারপর হচ্ছে যে ১,০০০ জন নতুন মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এখানে আসলে আমরা যে এই উদ্যোক্তা প্রকল্পের মাধ্যমে অনেক ভাই দেখা গেছে আগে থেকেই স্কিল আছে। এরকম লোকজন যেমন সংযুক্ত হয়েছে, আবার যারা দক্ষ না এরকম লোকও সংযুক্ত হয়েছে এবং তাদের দক্ষতা ধীরে, ধীরে বৃদ্ধি করতে পেরেছে। এবং আমাদের এই প্রকল্পের মাধ্যমে আমরা তো ইসলামিক নলেজ দেওয়ার মাধ্যমে সুদ থেকে মানুষকে দূরে রাখার চেষ্টা করেছি এবং ৭০% মানুষ আসলে এখন সুদ থেকে অ্যা দূরে রয়েছে। আমরা যাদেরকে সহযোগিতা করেছি। এবং ৮০% মানুষ ইসলামিক অ্যা ইসলামিক চর্চা করছে এবং তাদের জীবনে ইসলাম প্র্যাকটিস করছে। আমাদের এখন আমাদের যে গোল গুলো রয়েছে, আমরা ৩ বছর পর চাচ্ছি যে ৫,০০০ এই প্রকল্পের মাধ্যমে ৫,০০০ মানুষকে দরিদ্রতা থেকে মুক্ত করা। এরপর হচ্ছে যে ৪,৫০০ মানুষকে বেকারত্ব থেকে দূরে রাখা। যেটা আসলে আমাদের এখন অলরেডি হচ্ছে। যেমন ১,০০০ জন মানুষ আসলে নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। তো এটা আমরা ধীরে, ধীরে চাচ্ছি যে ৪,৫০০ মানুষজন যাতে এই বেকারত্ব থেকে দূরে থাকতে পারে। এছাড়া আমরা ৩,০০০ মানুষের জীবনযাত্রার মান উম চেঞ্জ করার চেষ্টা করতেছি। আসলে আশা করছি যে ৩ বছর পর আমরা সেটা পারবো। এবং আমরা হচ্ছে যে এই দক্ষতা ভিত্তিক উদ্যোক্তা তৈরি প্রকল্পের মাধ্যমে কমিউনিটিতে যাতে মানুষ স্কিল তৈরি করতে পারে এই মানসিকতা সৃষ্টি করতেছি। এবং এটা ৩ বছর পর আশা করি ২০ বা এর বেশি পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমাদের আমাদের টিমে হচ্ছে যে আমরা এই কয়জন কাজ করতেছি। তারপর আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে করতে পারেন। জি। তারেক ভাই, আমার একটা ছোট্ট প্রশ্ন ছিল। সেটা হচ্ছে যে আপনারা বলছেন ৭০% মানুষকে সুদ থেকে দূরে রেখেছেন। ৮০% মানুষ ডেইলি লাইফে প্র্যাকটিস করছে। তো এটা কোন প্যারামিটারে এটাকে আপনারা বলছেন? আচ্ছা, আমি যদি সেটা বলি, সেটা হচ্ছে যে আমরা প্রায় প্রত্যেকটা সেক্টরের সাথে কথা বলেছি। তো আপনি যেহেতু একটা সেক্টরে আছেন, আপনি আপনার সেক্টর সম্পর্কে যদি বলেন, আপনি আসলে আপনার সেক্টরে কত মানুষকে অ্যা ইসলামে নলেজের ভিতর রাখতে পেরেছেন? যদি আপনি উত্তর দেন। হ্যাঁ, আমার একটি প্রশ্ন ছিল। সেটা হচ্ছে যে রেজাল্ট ফ্রেমওয়ার্ক সাধারণত আমরা প্রকল্পের শুরুতে করি। তো আপনি যে এই রেজাল্ট গুলো তাহলে কোথায় পেয়ে গেলেন? আ আমার প্রশ্নটি শুনতে পেরেছেন তারেক আজিজ ভাই? জি ভাই। আমরা তো প্রকল্পের শুরুতে রেজাল্ট ফ্রেমওয়ার্কটি তৈরি করি। কিন্তু আপনার এখানে তো সবগুলো রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি। এই রেজাল্ট গুলো কোথায় পেলেন তাহলে? প্রকল্প তো এখনো শুরুই হয়নি। ভাই আমাদের তো প্রকল্প অলরেডি চলতেছে। প্রায় শেষ হয়ে গেছে। তো সেক্ষেত্রে কিন্তু রেজাল্ট ফ্রেমওয়ার্কটা আমরা যখন করব সেটা তো একেবারে ইনিশিয়াল স্টেজেই তো করব নাকি? তাহলে তখন তো আমাদের এই প্রকল্প আল্টিমেটলি শেষ হয়েছে ঠিক। কিন্তু আমরা রেজাল্ট ফ্রেমওয়ার্কটা যখন তৈরি করব তখন তো প্রকল্প সবেমাত্র শুরু হলো। হ্যাঁ? পরিকল্পনা স্টেজেই তো আমরা এটা ডেভেলপ করব। হ্যাঁ, সাজিদ সাহেব আসলে যে প্রশ্নটা করেছেন, সেটা হলো এগুলো সবগুলোকে রিফ্রেশ করতে হবে প্রত্যেকটা ইন্ডিকেটর।
মানে এখানে ইন্ডিকেটর আমি ওইদিন মানে করেছিলাম যে ইন্ডিকেটরে আমরা যেটা করতে পারবো না সেটা হলো কোনো ধরনের টার্গেট, কোনো নাম্বার দিতে পারবো না। যেমন আপনি ধরেন সিলেক্টেড 400 পিপল হ্যাজ স্টার্টেড দেয়ার বিজনেস, এটাকে রিফ্রেশ করা হবে নাম্বার অফ পিপল স্টার্টেড দেয়ার বিজনেস। তারপর সিলেক্টেড 400 পিপল হ্যাভ বিন সেন্ট মানি অ্যান্ড মেটেরিয়ালস পারচেজড, আপনার বলতে হবে যে নাম্বার অফ পিপল রিসিভড মানি অ্যান্ড মেটেরিয়ালস। সেটা এটা আমি পরে কমেন্ট করব। আর কোনো কোশ্চেন আছে কিনা? আসসালামু আলাইকুম স্যার। জি, জি। জি, ভাইরা প্রেজেন্টেশন দেওয়ার সময় আমাদের সাব রেজাল্ট ১, সাব রেজাল্ট ১, ২, রেজাল্ট, গোল এইভাবে করেছে আরকি। আমাদেরকে জানাইছে। অথচ এগুলো আউটপুট, আউটকাম এবং যে আমাদের ইমপ্যাক্ট এইভাবে আরকি আনেনি আরকি প্রেজেন্টেশনের সময়। এই একটা বিষয়। আর দ্বিতীয় একটা বিষয় ছিল যে আ ইম্পোর্টেন্ট অ্যাসাম্পশন এর ভেতরে আমি যতদূর বুঝেছি আরকি, এখানে এক্সটার্নাল যে ইস্যু গুলো আছে সেইগুলো আমরা আ কমানোর চেষ্টা করব। কিন্তু হয়তো আমরা কমাইতে সর্বোচ্চটুকু মানে ১০০% কমাইতে পারব না, কিন্তু কমানোর চেষ্টা করব। কিন্তু ভাইদের প্রেজেন্টেশনে মনে হয়েছে যে উনারা আ এক্স এলে ই ইন্টারনাল অ্যাসাম্পশন ইস্যু গুলো আনছে, এনে সেইভাবে ব্যাখ্যা করেছে এবং এক্সটার্নাল ইস্যু যেগুলো আসলে আমার ইম্পোর্টেন্ট অ্যাসাম্পশন এ আসবে, যেগুলো এক্সটার্নাল ইস্যু, যেগুলো আমি চাইলেও ১০০% কমাইতে পারব না, কিন্তু হয়তো কিছুটা কমাইতে পারবো। এইজন্য পদক্ষেপ নেওয়া বা এই ধরনের রিস্ক গুলো আরকি করা, এখানে আনা। কিন্তু এখানে অনেকগুলো বিষয় এসেছে যেগুলো হলো ইন্টারনাল ইস্যু, যেগুলো হয়তো এক্টিভিটিস এর ভেতরে যাবে। এটা মনে হয়েছে আরকি। এই। আচ্ছা, হ্যাঁ, ধন্যবাদ। আর কি কোনো প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন? তাহলে আমি আপনাদের উত্তরগুলো আমিই দেই। আচ্ছা, এখানে প্রথম কথা হলো আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই। খুব সুন্দরভাবে এক্টিভিটিজ এর মাধ্যমে ওনারা প্রেজেন্ট করেছেন এবং ওনারা অলরেডি বলেছেন যে প্রজেক্টটা অলরেডি অনগোয়িং এবং সো ওনারা একটা পর্যায়ে এসে গেছেন যে এগুলো রিপোর্ট করার মতো সুযোগ আছে। সেই কারণে ওনারা আসলে এই রেজাল্টস ফ্রেমওয়ার্কটাকে একটা কন্টিনিউয়াস টেন্সে প্রেজেন্ট করছেন। বাট যেটা ১ম এ সাজিদ সাহেব বলেছেন যে এগুলাকে আসলে এটা করার কথা হলো প্রজেক্টের এট দ্য বিগিনিং। আমি জানি না আসলে আমি কি পাচ্ছি বা কি হবো এবং সবকিছু যেমন অ্যাজাম্পশন গুলো হবে আনসার্টেইন, যে আমার এটা আসতে পারে, এটা আসতে পারে, এটা আসতে পারে। কিন্তু ওনারা যেটা করেছেন এখানে সেটা হলো প্রজেক্ট প্রায় শেষ পর্যায়ে, তো যার দরুন পুরা ফ্যাক্টটাকে নিয়ে আসছেন এখানে। তো এটাকে আপনি জাস্ট রিফ্রেশ করে দিলে কিন্তু কাজ শেষ। কিন্তু আমি এটা খুবই অ্যাপ্রিশিয়েট যে আপনার এই যতগুলো ইন্ডিকেটর এখানে আসছে এগুলোকে যদি আমরা রিফ্রেশ করি ইন্ডিকেটর ফর্মে নিয়ে আসি তার প্রত্যেকটা ইন্ডিকেটরই কিন্তু ভ্যালিড। ঠিক আছে? শুধু যে জিনিসটা হবে সেটা হলো যেমন ধরেন পোভার্টি হ্যাজ বিন এক নাম্বার গোলের। পোভার্টি হ্যাজ বিন রিডিউসড ইন সোসাইটি অ্যামং 500 ফ্যামিলিজ। সেটাকে আমরা ইন্ডিকেটর দেখবো এবার নাম্বার অফ ফ্যামিলিজ কেম আউট অফ পোভার্টি। এটা হবে আমাদের ইন্ডিকেটর। সো কিন্তু আমি এটাই বলব যে প্রত্যেকটা এখানে যা উনি দিয়েছেন প্রত্যেকটাই ভেরি ভ্যালিড। শুধু আমরা রিফ্রেশ করলে হয়ে যাবে ব্যাপারটা। ঠিক আছে? ইম্পোর্টেন্ট অ্যাজাম্পশনটাকেও আমরা ওইভাবে করব। আমি যেটা শুধু করব, ওনাদের একটা জিনিস দরকার যেটা হলো ওই যে অ্যাজাম্পশন করে যে মিটিগেশন প্ল্যানটা করা। হ্যাঁ? তো এখন যেহেতু ওনাদের প্রজেক্ট প্রায় শেষ পর্যায়ে, আমার মনে হয় ওনারা একটা খুব সুন্দর একটা প্র্যাকটিক্যাল মিটিগেশন প্ল্যান করতে পারবেন যে কি ধরনের চ্যালেঞ্জেস ওনারা ফেস করেছেন এবং সেগুলো কিভাবে মিটিগেট করেছেন। সেটাকে পাস্ট টেন্স এ যদি নিয়ে যান মানে এট দ্য বিগিনিং অফ দ্য প্রজেক্ট অ্যাজাম্পশন হিসাবে যে আমরা এইরকম প্রবলেম আছে। ধরেন মেটেরিয়াল প্রকিউরমেন্ট। তো প্রকিউরমেন্ট চ্যালেঞ্জ ধরেন এটা একটা হলো আপনার রিস্ক অথবা আপনার এই যে অ্যাজাম্পশন প্রকিউরমেন্ট চ্যালেঞ্জ। তার মিটিগেশনটা কি? এখন যেহেতু ওনার প্রজেক্ট প্রায় শেষ, ওনারা কিভাবে মিটিগেট করছেন সেই প্ল্যান গুলো যদি দিয়ে দেন তাহলে নেক্সট প্রজেক্টের জন্য কিন্তু এটা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল হয়ে যাবে, প্র্যাকটিক্যাল সলিউশন হয়ে যাবে। এই বাট আমি অ্যাপ্রিশিয়েট যে আপনারা মোটামুটি কম সময়ের মধ্যে অনেক কিছু কভার করেছেন। শুধু এটাকে রিফ্রেশ করতে হবে, দ্যাটস অল। বাট আদারওয়াইজ প্রত্যেকটা ইন্ডিকেটর বা প্রত্যেকটা যেভাবে আপনি প্রেজেন্ট করেছেন সবকিছু ঠিক আছে। শুধু আমি একটু রিফ্রেশ করে দিব, আমার সাথে এটা শেয়ার করেন। আপনাদের কারো কি আর প্রশ্ন আছে? স্যার গোলের ক্ষেত্রে যে বিষয়টা বিল ইন্টারেস্ট ফ্রি সাকসেসফুলি এন্টারপ্রেনার ইন বাংলাদেশ, এক্ষেত্রে কি ট্রু বিল্ড হবে কিনা? না, আমি সেটা রিফ্রেশ করে দিব আমি পরে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি এগুলো স্যার, সবগুলোর কথাই বলছি যে এগুলো আমি রিফ্রেশ করে দিব। এগুলো করতে হবে আরকি। এগুলোকে আরেকটু মানে রিঅ্যারেঞ্জ করতে হবে আরকি ওয়ার্ডিং। মেইন পয়েন্টটা চলে আসছে এখানে। কথা বুঝতে পারছেন? এখন ধরুন গোল হলো মানে 2 দিয়ে আমরা যদি শুরু করি গোল, হ্যাঁ? to make or
to ensure interest-free successful entrepreneurship in Bangladesh. Or to promote, এটা হবে promote হলে সবচেয়ে appropriate হবে আর কি, to promote interest free successful, অথবা আপনি যেটা বলেন শরিয়া কমপ্লায়েন্স দিলে আরো সুবিধা, ইন্টারেস্ট ফ্রি না দিয়ে যদি শরিয়া কমপ্লায়েন্স দেন তাহলে এটা কিন্তু ইট উইল কভার অল দ্য থিংস। হ্যাঁ, তো আমরা যদি এটাকে এইভাবে বলি যে টু প্রমোট শরিয়া কমপ্লায়েন্স এন্টারপ্রেনার্স অর এন্টারপ্রেনারশিপ ইন বাংলাদেশ, আপনার গোলটা কিন্তু বাস পারফেক্ট হয়ে যাচ্ছে। তো এইভাবে আমি এগুলো সবগুলো ইনশাল্লাহ ইয়ে করে দিব, আপনার কি যেন বলে, আমি এগুলো রিফ্রেশ করে দিব, তখন দেখবেন যে মোটামুটি এটা একটা পারফেক্ট শেপে আসবে। বাট ভেরি গুড থিং ইজ এভরিথিং ইজ হিয়ার। এখন এটাকে আমি জাস্ট প্লে অ্যারাউন্ড করে ইনশাল্লাহ এটাতে কিছু একটা ডেভেলপ করা যাবে। স্যার একটা প্রশ্ন ছিল, সেটি হচ্ছে আমরা পূর্বের প্রেজেন্টেশনে দেখেছি যে নাম্বার অফ দিয়ে করা, বা এটি হচ্ছে রেজাল্ট ফ্রেমওয়ার্কের নিয়ম, কিন্তু এই নাম্বার অফ দিয়ে আমরা যেটা চাচ্ছি সেটা এই প্রেজেন্টেশনে চলে আসছে। অর্থাৎ আমাদের যখন প্রজেক্টটা শেষ হবে তখন কি আমরা রেজাল্ট ফ্রেমওয়ার্ক অনুযায়ী এভাবে ডেভেলপ করব কিনা আমাদের রেজাল্ট ফ্রেমওয়ার্ককে? না, রেজাল্ট ফ্রেমওয়ার্কটা আপনি যেটা প্রথমে বলেছেন যে এট দ্য বিগিনিং অফ দ্য প্রজেক্ট আমরা রেজাল্ট ফ্রেমওয়ার্ক তৈরি করতে হবে, সেখানে কোনো নাম্বার আসবে না, ইন্ডিকেটরে কোনো নাম্বার আসতে পারবে না। নাম্বার যদি চলে আসে তাহলে এটা হয়ে যায় একটা অবজেক্টিভ। যেমন আপনি বলছেন ধরেন সিলেক্টেড 400 অর সিলেক্টেড দিয়েছেন, ধরেন সিলেক্ট 400 পিপল হ্যাজ স্টার্টেড অর সিলেক্টেড 400 পিপল হ্যাজ স্টার্টেড দেয়ার বিজনেস, এটা কিন্তু আপনার একটা টার্গেট, এটা কিন্তু ইয়ে না, ইন্ডিকেটর না। ইন্ডিকেটর হবে নাম্বার অফ পিপল স্টার্টেড দেয়ার বিজনেস। কিন্তু এইটা আমরা এটা কি তাহলে ইভালুয়েশন পর্যায়ে এই ইন্ডিকেটর ধরে দেখা হবে কিনা? আমার এটা হবে আমার নেক্সট প্রেজেন্টেশন, যেটা আমরা এটাকে বলি এর পরের প্রেজেন্টেশন মানে মনিটরিং এর জন্য, এটাকে বলি PITT, পারফরমেন্স ইন্ডিকেটর ট্র্যাকিং টেবল। সেখানের মধ্যে কিভাবে এই যে 400 নম্বরটা কোথায় যাবে সেটা আমি আপনাদেরকে ফিট করে দেখাই দিব, তখন আপনাদের জন্য এটা ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট প্রেজেন্টেশনটা আল্লাহ চাইতে যখন আমি দিব তখন আপনাদের এই মানে এই যে কনফিউশন এগুলো একদম ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। বাট বিফোর আই গো টু দ্যাট স্টেজ, আমার যেটা দরকার সেটা হলো এই যে ধরেন এখন আমি বুঝতেছি উনি কি মিন করতেছেন, ওনার এই ইয়েটা রেজাল্ট ফ্রেমওয়ার্ক থেকে আমি খুব সুন্দরভাবে একটা রেজাল্ট ফ্রেমওয়ার্ক ডেভেলপ করতে পারবো, এবং পরের স্টেজে যখন আমি প্রেজেন্টেশনে যাব তখন এই ইন্ডিকেটর গুলো দিয়ে এই 400 কোথায় যাবে, কিভাবে দেখাবেন এবং কিভাবে আপনাদেরকে পরবর্তীতে মনিটরিং এ কাজে লাগাবেন, সবগুলো কিন্তু তখন ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এখন আপাতত এখানে যা আছে আই এপ্রিশিয়েট, এবং আমি খুশি যে যাক আলহামদুলিল্লাহ এভরিথিং হ্যাজ বিন রিফ্লেক্টেড হিয়ার। এখন শুধু আমাকে একটু ফাইন টিউনিং করতে হবে, এতটুকুই। ঠিক আছে, তাহলে আপনার ওই ইয়েটার জন্য পরবর্তী আমাদের প্রেজেন্টেশন পর্যন্ত অপেক্ষা করেন, সেখানে ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। ওকে স্যার, আর একটা বিষয় ছিল জানার, জি সেটা বলেন। হচ্ছে যে আমাদের ভাইরা হলো কমপ্লিটেড অ্যাক্টিভিটির ভেতরে একটা যে ছবিটা দিয়েছে আর কি, ওখানে দেখা যাচ্ছে যে আপনার দোকানে মানে এই যে পুরি ভাজা আছে, মোংলাই ভাজা আছে এবং কাস্টমার খাওয়া দাওয়া করছে, এটা তো স্যার আউটকামের ভেতরে মানে আউটপুটের ভেতরে চলে যাচ্ছে ইমেজটার যে সারমর্ম অর্থ, এটা মনে হয়েছে। কমপ্লিট অ্যাক্টিভিটিটা আসলে কি, যখন দোকানটা সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে গেছে, এখনো ইনকাম সোর্সটা ইয়ে হয়নি, মানে রানিং হয়নি, এই হ্যাঁ, পর্যন্ত আচ্ছা, এর আগ পর্যন্ত। ঠিক জি আছে। হ্যাঁ, না এটা ঠিক আছে। আপনি যেটা বলছেন আপনার কথা ঠিক। এখন ওনারা একটা স্কিমেটিক্যালি দেখাতে গেছেন তো, ছবির মাধ্যমে দেখাতে গেছেন তো, এর জন্য হয়তো ওনারা একটা কমপ্লিটেড অ্যাক্টিভিটিস বলতে মানে এখন এটাকে কয়েকভাবে ইন্টারপ্রেট করা যায় ছবিটাকে। একটা ওয়ে হলো এটা দেখা যাচ্ছে এখন তার বিজনেসের জন্য রেডি। হ্যাঁ, এটা একটা কমপ্লিট অ্যাক্টিভিটিস যদি আমরা এটাকে ধরি, তাহলে আমরা এটাকে এইভাবে যদি ইন্টারপ্রেট করি যে নাও দ্য বিজনেস ইজ রেডি, তাহলে এটা কমপ্লিটেড অ্যাক্টিভিটিস। ঠিক আছে, আবার আপনি যেটা বলছেন যে এই যে এটাতে এখন অনেক কিছু দেখা যাচ্ছে, তার মানে হলো দেখা বিজনেস স্টার্ট হয়ে গেছে, সুতরাং এটা আমার আউটপুট, এটা আউটপুটও যেতে পারে। আর ওই যে ইয়ের জন্য আপনার এই কমপ্লিটেড অ্যাক্টিভিটিস এ আর এর মধ্যে আপনার এই যে কি যেন বলে এই আউটপুটের মধ্যে আসলে কিছু কিছু প্রজেক্ট আছে, সেসব প্রজেক্টে এই এটা মানে বাউন্ডারিটা এত ন্যারো, এত শর্ট যে এক্ষেত্রে ডিস্টিংগুইশ করাটা খুব কষ্ট। এটা ওই ইয়েতে আপনার ল্যাঙ্গুয়েজ দিয়ে করা যাবে, কিন্তু আপনি ছবি দিয়ে করতে গেলে কিন্তু এটা দেখাইতে, এটা করতে অনেক ডিফারেন্ট মনে হবে, ডিফিকাল্ট হবে। কথা বুঝছেন?
তো সেই জন্য আমরা যেটা করা দরকার, এই ছবির জন্য এটার জন্য চিন্তা করার কোনো দরকার নেই। ওই আমি যখন আল্লাহ চাহে তো আপনাদের এগুলো সবগুলো রিফাইন করে দিব এবং এটাকে আপনার রিভাইজ করে দিব। রিভাইজ করার পর আমি আরেকটা সেশন নিব। এই এটা একদম সবাই পড়ে। এখন ধরেন আপনাদের প্রেজেন্টেশন শেষ হয়ে গেলে আমাকে এগুলো সবগুলো প্লিজ শেয়ার করেন as soon as possible. আমি এগুলো রিফাইন করে প্রত্যেকটার কমেন্ট সহ আমি আপনাদেরকে পাঠাবো। আমি শুধু ফাইনাল রেজাল্ট ফ্রেমওয়ার্কটা পাঠাবো, আর কিছু না। এবং সেটা দেখার পর আপনারা দেন যদি ইফ ইউ আর এগ্রিং অন দিস, তাহলে আমরা এই মিনওয়াইল আমি আপনাদেরকে পরবর্তী প্রেজেন্টেশনটাও দিয়ে দিব আগামী সপ্তাহে ইনশাআল্লাহ। ওই প্রেজেন্টেশনটা দেওয়ার পরে এরপর আমি কিছু কাজ দিব আপনাদেরকে। সেটা এই ইন্ডিকেটর গুলোর ভিত্তি করে আপনারা আপনাদের এই টার্গেট গুলো সেট করে আমাকে দেখাবেন। দেখার পর দেন আমরা যেটা করব সেটা হলো আবার এই রেজাল্ট ফ্রেমওয়ার্কে ফিরে আসবো। আমরা ইয়েতে আর কি কমপ্লিট করার জন্য আর কি, আমাদের এই সেশন গুলো কমপ্লিট করার জন্য, মানে মনিটরিং এর সেশন গুলো কমপ্লিট করার জন্য আমরা আবার এই এই ধরনের একটা বা দুইটা সেশনে আমরা ফিরে আসবো, যেগুলা রিপিট করব। তখন তো এটা একদম ফাইনাল ফর্মে থাকবে। তখন দেখা যাবে ইনশাল্লাহ আপনাদের সবগুলো কনফিউশন ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। বাট আই অ্যাপ্রিশিয়েট যে আপনারা এই প্রশ্নগুলো এখনই করতেছেন, তার মানে হলো আপনারা আরো মানে অ্যাডভান্স লেভেলে চিন্তা করতেছেন এবং আপনারা জানতে চাচ্ছেন। নো প্রবলেম, ইনশাল্লাহ সেটা হবে। ঠিক আছে, জি। আর কারো কোনো প্রশ্ন এখানে? আমার আমার আমাদের মাত্র 14-15 মিনিট সময় আছে তো। আমার আসলে একটা ফ্যামিলি প্রোগ্রাম আছে। আমি 1 সপ্তাহের জন্য মাত্র আসছি ইংল্যান্ডে বেড়াতে। তো আমাকে আজকে হয়তো আরো ২-৪ টা কথা বলে আমি শেষ করতে হবে আজকের মতো। আর কি প্রেজেন্টেশন আছে আপনাদের? আরো একটি ছিল স্যার, সমস্যা আপনার যদি সময় সেটা কি ফ্রি শুরু থাকে, করা আমাকে বলুন তো? উইন্টার ক্লথ ডিস্ট্রিবিউশন। আচ্ছা ঠিক আছে, দেন বিয়ে করেন। আমরা মানে আচ্ছা, ডিটেইল অ্যাক্টিভিটিস না বলে খুব ওকে, এক্সপ্লেইন না করে জি, শুধু অ্যাক্টিভিটিস গুলো দেখান, আর তারপর আমাকে ইয়েটা ওকে, রেজাল্ট ফ্রেমওয়ার্কটা দেখান। শুধু অ্যাক্টিভিটিস এবং রেজাল্ট ফ্রেমওয়ার্ক ওকে স্যার। প্লিজ। জি, আপনারা শুরু করেন। আপনাকে শোনা যাচ্ছে না? আপনারা শুধু অ্যাক্টিভিটিস গুলোকে আমাকে দেখেন, আর এরপর রেজাল্ট ফ্রেমওয়ার্কে চলে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি। না দিতে পারলে জি, আমাকে শোনা যাচ্ছে? জি, এখন শোনা যাচ্ছে। জি, ধন্যবাদ। স্যার, এখানে আমি আমার প্রজেক্টের মাধ্যমে কিছু আমার কিছু জানার আছে। আশা করি স্যার মাঝখানে আমাকে একটু কারেকশন করে দিবেন। এটা আমাদের শীতবস্ত্র বিতরণ প্রকল্প 2024-25 এর একটা প্রেজেন্টেশন। আমি মোহাম্মদ শাহিনুর রহমান উপস্থাপন করছি। তো এইখানে আমার ২ টা বিষয় আমি এখানে একটু সেপারেট করেছি। স্যারের কাছে আমি এইখানে ১ম এ কারেকশন নিয়ে নিব যে এখানে আমি অবজেক্টিভ এবং ভিশন, লক্ষ্য এবং উদ্দেশ্য, আমাদের ২ টা বিষয় নিয়ে আমরা কাজ করে থাকি। সেই ক্ষেত্রে আমরা কি এই ২ টাকে মার্জ করে কাজ করব নাকি এটা আলাদা, আলাদা করে আমরা কাজ করব? এটা যদি একটু ক্লিয়ার করতেন স্যার। না, আসলে আমাদের অবজেক্টিভ হলেই হবে এখানে। ভিশনটা তো আপনার আছে, ঠিক আছে। আপনার ভিশন মিশন এগুলো যদি সেটা আপনার প্রজেক্টের ওই যে ব্রোশিওর বা সেখানে থাকবে। কিন্তু আমাদের মনিটরিং পারপাসে আমাদের ভিশনটা এই মুহূর্তে দরকার নাই। যদি
এটা হলো সামথিং আমি আপনাকে বলি ভিশন এবং মিশন আমরা যখন স্ট্র্যাটেজিক লেভেলে যদি শুধুমাত্র স্ট্র্যাটেজি নিয়ে যদি আমরা মনিটরিং বা ইভ্যালুয়েশন করতে যাই তখন ভিশন মিশনের উপর কাজ করি। কিন্তু আমরা যেহেতু এখানে অ্যাক্টিভিটি লেভেলে এখন করতেছি, শুধু অ্যাক্টিভিটি লেভেলে মনিটরিং করতে যাচ্ছি, সুতরাং অবজেক্টিভ আমাদের জন্য এনাফ। জি ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ। জি বাট স্যার ভিশন মিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেটা জি জি আপনার অবশ্যই ব্রোশিওরে যাবে, হ্যাঁ? হুম, কিন্তু সেটা হলো এখন না, ধরেন আজকে থেকে ১০ বছর পরে বা ৫ বছর পরে আপনারা যখন একটা আপনাদের স্ট্র্যাটেজি রিভিউ করবেন, হুম, ওই সময় যদি আপনি মনে করেন যে ঠিক আছে আমরা এখন দেখি আমাদের ভিশন আর মিশন কতটুকু আমরা অ্যাচিভ করলাম বা সেটা আমাদের স্ট্র্যাটেজিতে কতটুকু কাজ করলো, তখন আপনি যে ভিশন এবং মিশনটা তখন আপনার দরকার হবে। কিন্তু ভিশন মিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে? বাট হুম। এই ইয়ের জন্য যেহেতু আমরা অ্যাক্টিভিটি লেভেলে এখন কাজ করছি সুতরাং অবজেক্টিভ ইজ এনাফ। হ্যাঁ? জি 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 স্যার থ্যাংক ইউ। তো এখানে অবজেক্টিভে আমি এখানে যে বিষয়গুলো ফোকাস করেছি, টু alleviate the suffering of helpless and poor people by distributing winter clothes, to ensure warmth for the underprivileged in both rural and urban areas, to spread the message of compassion and humanity in society, to engage the youth in social activities and awaken their sense of responsibility, to build a sustainable social network with the cooperation of the local community. আমি এগুলো এক্সপ্লেন করছি না, আমি জাস্ট বলে যাচ্ছি, স্যার আশা করি এগুলো পিক করবেন। না, না ঠিক আছে, এগুলো খুবই সুন্দর হয়েছে। জি। জি এগুলো মানে সবগুলোই রিলেভেন্ট। জি। জি তারপর আছে এখানে অবজেক্টিভ হায়ারার্কি, এটা তো অ্যাজ ইউজুয়াল যেরকম থাকার কথা, এটাকে আমি এখানে এক্সপ্লেন করেছি প্রত্যেকটাতে। যেমন ইনপুটে আমি এখানে ফান্ড রেখেছি, ভলান্টিয়ার্স আর কমিউনিটি সাপোর্ট যেটা একটা করেছি, এরপর উইন্টার ক্লোথস এন্ড লজিস্টিক্স, কমিউনিকেশন টুলস। ৫ নম্বরে আমি এসওপি বা প্ল্যানিং যেটাকে, স্যার এটা কি ইনপুটে রাখা যায় কিনা, এটা কি আমি ইনপুটে রাখতে পারি এসওপি? এসওপিটাকে? হুম হুম হ্যাঁ, সেটাকে যেহেতু গাইডলাইনস তো কাজে থাকা যেতে জি পারে, জি অসুবিধা নেই। জি। এসওপি ছাড়া তো আমি কাজটা শুরু করতে পারবো না, এই জন্য হতে এটা পারে। না, ইনপুটে এটা রেখে। এটা হতে পারে, এটা হতে পারে। আমরা এখানে আমি সবার জন্য বলছি যে আসলে এই যে ইনপুটের মধ্যে আমরা নরমালি এখানে ট্যানজিবল এবং ইনট্যানজিবল ২ টা তো আপনারা নিশ্চয়ই টার্মটা বুঝেন। হুম ট্যানজিবল মানে হলো যেটাকে আমরা বা এটাকে আমরা হার্ড অ্যাপ্রোচ বলি। যেটা মোটামুটি আপনি কোয়ান্টিফাই করা যায়, অনেকগুলো যেটা টাচ করা যায়, সেটাকে হুম আমরা ইনপুট বলি। যেমন আপনি ধরেন ফান্ড, এটাকে আমি টাচ করতে পারতেছি। আপনার হুম নাম্বার অফ পিপল বা আপনার যে HR যেটা আছে সেটা আমরা কতজন লোক, মানে এটা বুঝলে বোঝা যায় যে আই ক্যান টাচ ইট। তারপরে আপনার টাইমিংটা, যেমন টাইমটা ইউ ক্যানট টাচ। টাইমটা হলো আমাদের, এটাকে আমরা কি বলি? এটা হলো আপনার ওই যে ইনট্যানজিবল বা মানে এটা সরি ইট ইস ট্যানজিবল বাট এটা হলো আমাদের আমরা বলি সফট অ্যাপ্রোচ। হ্যাঁ, ইয়েস যেমন আপনি যদি সফট অ্যাপ্রোচ এন্ড হার্ড অ্যাপ্রোচ। হার্ড অ্যাপ্রোচ মানে যেটা ইউ ক্যান টাচ, সফট অ্যাপ্রোচ যেটা ইউ ক্যানট টাচ। হ্যাঁ? সবগুলাই কিন্তু আমাদের ইনপুটে আসতে পারে। এর মধ্যে এসওপি ইজ অলসো ওয়ান অফ দ্যা ইম্পোর্টেন্ট আপনার ইনপুট। যেহেতু সেটা আপনার পুরো প্রজেক্টটাকে গাইড দিবে। সেটা আপনি ইনক্লুড করতে পারেন, কোনো অসুবিধা নেই। ইয়েস থ্যাংক ইউ। তারপর হচ্ছে আমাদের অ্যাক্টিভিটিতে আমি রেখেছি নিডস অ্যাসেসমেন্ট, এটা এসওপি প্ল্যানিং থাকবে, বাজেট থাকবে, আইটেম লিস্ট কি কি দিব আমি, তারপর কুরিয়ার প্ল্যান, সবগুলো একটা পয়েন্ট করেছে। এরপরে ফান্ড রাইজিং ক্যাম্পেইন যেটা বোথ অনলাইন এন্ড অফলাইন, উইন্টার ক্লোথস কালেকশন, sourcing from trusted suppliers with QC কোয়ালিটি চেক যেটা, তারপর হচ্ছে সর্টিং এন্ড প্যাকেজিং, 4 আইটেমস নিটলি প্যাকেজড ইন ইচ ব্যাগ, আমি একটু এক্সপ্লেন করে দিয়েছি সাথে করে। এরপর হচ্ছে 5 নাম্বার হচ্ছে ভলান্টিয়ার মোবিলাইজেশন, 20 ভলান্টিয়ার্স পার ডিস্ট্রিক্ট, প্রত্যেকটা জেলা 20 জন করে ভলান্টিয়ার রেখেছি। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ভায়া সোশ্যাল মিডিয়া, পোস্টার্স এন্ড ব্যানার্স। 7 নাম্বার হচ্ছে distribution events, large scale distribution in open fields, energy support, emergency support, quick response team in extreme cold areas, building strong network, forming local volunteers teams. Number 10 হচ্ছে monitoring and reporting, full documentation and publication. এই পয়েন্টগুলো আমি অ্যাক্টিভিটিতে রেখেছি।
এরপর হচ্ছে জি ভেরি ডিটেইলড মাশাআল্লাহ। হ্যাঁ, এরপর হচ্ছে কমপ্লিটেড অ্যাক্টিভিটি। এটা হচ্ছে আমি এখানে 24,000 families reached in affected areas. Fundraising campaign, BDT 2.58 crore collected. Winter clothes purchase 24,000. Quantity packages received. Sorting and packaging completed. Volunteer team formal 1,280 trained volunteers. Awareness campaign completed. Media post done. Distribution executed in 55 districts and 171 sub-districts. Monitoring and reporting completed. Published online through our page and website. Distributed to the beneficiaries. We collected about 2.58 crore BDT. এটা রিডান্ডেন্সি হয়ে গেছে, দুইবার হয়েছে এটা। তো এগুলো আমি কমপ্লিট অ্যাক্টিভিটিতে রেখেছি। এছাড়াও আরো বেশ কিছু ইনক্লুড করা যাইতে পারে, এটা শর্ট করার জন্য এটুকু আপাতত রাখা হয়েছে। এখানে কিছু স্যার কোনো প্রবলেম আছে কিনা একটু যদি বলতেন। না ঠিক আছে, আপনার অ্যাক্টিভিটিস থেকে কমপ্লিটেড অ্যাক্টিভিটিস মানে অ্যাক্টিভিটিস গুলাকেই ওই আমরা যখন পাস্ট টেন্সে ইয়ে হ্যাঁ, করতে হ্যাঁ, গেলে রাইট, কমপ্লিট অ্যাক্টিভিটিস হয়ে যায়, তাই না? রাইট। জি, জি, জি স্যার। আর আপনি নাম্বার অফ অ্যাক্টিভিটিস এর সাথে যদি নাম্বার অফ কমপ্লিট অ্যাক্টিভিটিস যদি ওই সেম নাম্বার রাখেন, ওইটাকে পাস্ট টেন্সে নেন, তাহলে কমপ্লিট অ্যাক্টিভিটিস হয়ে যায়। কোনো এটার জন্য কোনো সমস্যা নাই। ঠিক আছে, এটা বলে যাবে পরে। ওকে স্যার। কোনটা দিয়ে বললেন? একটু activities. Okay. Next slide is here. Output, sir. Output হচ্ছে আমার এখানে 24,000 families received winter clothes. 8 reached 171 upajelas. Remote areas included. Increased trust from local communities. Improved coordination among volunteers and admin. Reduced winter suffering. Strained social empathy. Lower risk of the cold-related illness. Inspired more charitable initiatives. Set an example of a well-authorized distribution system. আচ্ছা, এখানে আমি একটু যদি কমেন্ট করি, ওই যে আমি যেটা আগে বলেছিলাম যে আমরা এখানে কোনো নাম্বার আনবো না। ওকে। আর এখানে আপনার বেশ কিছু এই যে আপনি ইয়েতে আউটপুটের মধ্যে যে ইয়েগুলো দিয়েছেন, এখানের মধ্যে যেমন যে এমপ্যাথি বা এগুলো হয়তো চলে যাবে আউটকামে অথবা ইম্প্যাক্টে, বাট দ্য কোশ্চেন ইজ হাউ ইউ আর গোয়িং টু মেজার ইট, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি একটা জিনিস চিন্তা করেন, আমরা ইয়ে করি, বাট এগুলো কিন্তু সবগুলো রিলেভেন্ট কিন্তু, বাট দিজ আর অল রিলেভেন্ট। হাউ এভার শুধুমাত্র আমি যদি ধরুন উইন্টার ক্লথ ডিস্ট্রিবিউট করে এত কিছু অ্যাচিভ করা কি সম্ভব কিনা সেটা আমরা একটু চিন্তা করতে হবে আর কি, কেমন? কিন্তু আপনি যেগুলো দিয়েছেন ভেরি মানে আপনার ভেরি রিলেভেন্ট। এখন আমাদের জন্য একটা ছোট্ট প্রজেক্টের জন্য যেটা ডুয়েবল, আমরা যদি সেখানেই রাখি। এখন ধরেন এটা আপনি যেটা ইয়ে করছেন একটা প্রোগ্রাম অ্যাপ্রোচে, এটা একটা প্রোগ্রাম যদি যাই, আমরা প্রজেক্টের থেকে যদি প্রোগ্রামে যাই, প্রত্যেকটা পয়েন্ট ইজ ভ্যালিড। ঠিক আছে? আচ্ছা, আমি এটা পরবর্তীতে দেখবো, আপনার রেজাল্ট ফ্রেমওয়ার্ক দেখার পর আমি আর একটু কমেন্ট করবো ইনশাআল্লাহ। ওকে স্যার। আউটকামে আসি আমরা এখন। আউটকামে এখানে improved living conditions for vulnerable families, reduced health risk and cold-related disease, ensured support for poor and vulnerable communities, strengthened social protection and safety,
increased trust on As-Sunnah Foundation 8, enhanced preparedness for cold emergencies, activated local leadership and youth engagement, sorry for okay. আপনি কি আমাকে একটু রেজাল্ট ফ্রেমওয়ার্কটা যদি ইয়ে করেন, আমি বুঝতে পারতেছি আপনার যেগুলো এগুলোতে আমি একটু ইয়ে করে দিব। আমি আই গেট দ্য আইডিয়াস। আপনি যে রেজাল্ট ফ্রেমওয়ার্কটাতে সরাসরি চলে যান। Okay, আমার মনে okay, sir. Okay, I jump to the result আমি framework. Okay, দুঃখিত, আমার আসলে সময় একটু okay, sir. Okay. হ্যাঁ, হ্যাঁ। রেজাল্ট ফ্রেমওয়ার্কটা এখানে আমি একটু বলি। স্যার এখানে আপনি বলেছেন যে সংখ্যা যেন আমরা এখানে মেনশন না করি। জি, জি। তো এখানে আমি যে সংখ্যাগুলো করেছি আমার কাছে এটা মনে হলো এটা ভুল নাকি সঠিক, আপনি একটু কারেকশন দিবেন। সেটা হচ্ছে যে আমার কাছে মনে হলো আমি যদি একটা টার্গেট সামনে না রাখি সেক্ষেত্রে মনে হচ্ছে আমার কাছে একটা কেমন জানি কাজটা একটা ধোঁয়াশা থেকে যায়। এই জন্য আমি টার্গেটেড একটা সংখ্যা আমি নিয়েছি, প্রত্যেককে টার্গেটেড ইন্ডিকেটরস হিসেবে নিয়েছি, যেটাকে রিচ করার জন্য আমি সামনে এগোবো আর কি। এটা করা যায় কিনা, আমি এটাকে না, গোপন রাখতে এটা পারি। আমরা করব। ওই যে আমি বললাম আমাদের পরবর্তী যে প্রেজেন্টেশন হবে সেখানে আমরা PITT বলে একটা টুল আমরা ইউজ করি, পারফরম্যান্স ইন্ডিকেটর ট্র্যাকিং টেবল। Okay. সেখানে যে আপনার এগুলো আসলে হয় কি, আমরা এই যে প্রজেক্টের মধ্যে কি করি, যে আপনি ধরুন অ্যাক্টিভিটিস করলেন, আপনার ইনপুট ছিল, অ্যাক্টিভিটিস হলো, কমপ্লিটেড অ্যাক্টিভিটিস হলো, তারপর আপনার আউটপুট আসলো, ইনপুট কি যেন বলে, আপনার আউটকাম আসলো, ইমপ্যাক্ট আসলো। ঠিক আছে, এই কাজগুলো ইয়ে করার জন্য আলটিমেটলি এগুলো সব প্রিপারেশন আপ টু রেজাল্ট ফ্রেমওয়ার্ক, এগুলো সব কিন্তু প্রিপারেশন। আপনি একটা ফুড তৈরি করবেন, ফুডের জন্য আপনার যত রকম ইনগ্রেডিয়েন্ট আছে এগুলো তৈরি করে আপনি সবকিছু রেডি করেছেন। এটা হলো সবকিছু কিন্তু আসলে একটা আপ টু দ্য রেজাল্ট ফ্রেমওয়ার্ক। এটা হলো আপনার সব প্রিপারেশন। নেক্সট স্টেপ হলো আপনি যখন কুকিং এ যাবেন, সেটা কিন্তু আমাদের সবার জন্য মেইন। কারণ আমি অনেক কিছু প্ল্যান করতে পারি, বাট আলটিমেটলি আমি হোয়াট আই অ্যাচিভড অর হোয়াট ক্যান বি অ্যাচিভড ফ্রম দিস প্রজেক্ট, সেটা মানে যখন আমরা কুকিংটা শুরু করলাম, এখন ওই কুকিং এর যে টুলটা, সেটা আমি যখন আপনাদেরকে ইনশাআল্লাহ নেক্সট প্রেজেন্টেশনে দিব, তখন আপনাদের জন্য এগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। তখন এই যে পার্সেন্টেজ বা এগুলো সব দেখবেন যে সেখানে, এবং তখন কিন্তু আর আপনি এই যে রেজাল্ট ফ্রেমওয়ার্ক পর্যন্ত আপনার আর ধরা দরকার নাই। আপনার তখন শুধু ৩টা টুল আপনার চোখের সামনে থাকবে। একটা হবে যে PITTর কথা বললাম, আরেকটা মনিটরিং প্ল্যান, আর আরেকটা রিস্ক ম্যাপিং, যেটা ওই যে মিটিগেশন প্ল্যান, যেটা আপনার পরবর্তী প্রেজেন্টেশন আমি দেখলাম আছে পরবর্তী স্লাইডে আছে। ওই 3টা আপনার সামনে থাকবে তখন। যেমন আমরা ওই যে ফুড তৈরি করার জন্য আপনি যখন কাউকে সার্ভ করেন ফুড, আমরা কি ওই চাল, ডাল এগুলো সার্ভ করি? আমরা কিন্তু হয়তো ধরেন বিরিয়ানিটাই সার্ভ করি। ঠিক এই প্রজেক্টের মধ্যেও এরকম। আল্টিমেটলি আপ টু দ্য রেজাল্ট ফ্রেমওয়ার্ক, এটা হলো প্রিপারেশন। যখন এটা এতটুকু শেষ, আপনি কোনটা জিনিস ভিজিবল দেখবেন, সে 3টা ভিজিবল টুল আমি এখন আলোচনা করি না, সেগুলো আমরা নেক্সট আলোচনা করবো ইনশাআল্লাহ। জি, আপনি বলে যান। ওকে স্যার, থ্যাংক ইউ। এখানে রেজাল্ট ফ্রেমওয়ার্কে আমি গোল বা ইমপ্যাক্ট যেটা নিয়ে এসেছি, সেটা হচ্ছে টু এনশিওর ওয়ার্মথ, ডিগনিটি and protection for the underprivileged families during winter by reducing cold-related sufferings, safeguarding health, and promoting community solidarity. যেহেতু এখানে সংখ্যা দিয়ে ফেলছি, আমরা মনে মনে ভাবি কেন সংখ্যা এখানে দেওয়া নাই, এটা আমরা ধরে নিই ইনশাআল্লাহ, পরে এটা কারেকশন করে নিব ইনশাআল্লাহ। এরপর হচ্ছে যেমন রিডাকশন ইন কোল্ড রিলেটেড ইলনেস ইন্ডিকেটরস, এগুলো হচ্ছে আমার গোলের ইন্ডিকেটরস। এগুলো রিডাকশন ইন কোল্ড রিলেটেড ইলনেস, নাম্বার অফ বেনিফিশিয়ারিজ, স্যার এখানে নাম্বার অফ বলবো নাকি পার্সেন্টেজ? না, এখানে নাম্বার আসবে। Okay. Number of beneficiary families reporting improved comfort and well-being during winter. Number of reduction in cold-related mortality in project areas. Number of increased level of community solidarity and humanitarian participation. In number of increased trust in humanitarian initiatives. Long-term reduction in vulnerability of poor families to extreme weather. That was the goal, impact. Result 1,
রেজাল্ট 1 এ আমি যেটা করেছি, increased protection of vulnerable families from extreme cold and enhanced community engagement through large-scale winter clothes distribution across the country. Total number of families protected, number of graphic coverage archived, number of volunteers mobilized and engaged, number of awareness reached at national level, number of beneficiaries, satisfaction rate, number of cost efficiency of distribution. There was result 1, output and activities এখানে যেটা হয়েছে sub result 1 and sub result 2 না 1 এ আছে যেটা successful distribution of winter clothes to targeted families across the country. 4টা পয়েন্ট এখানে বের করেছে। এটা হচ্ছে নাম্বার অফ ফ্যামিলিজ সাপোর্টেড, নাম্বার অফ ডিস্ট্রিক্টস এন্ড উপজেলাস কভার্ড, নাম্বার অফ টার্গেটেড হাউসহোল্ডস রিচড, তারপরে হচ্ছে ডিস্ট্রিবিউশন কমপ্লিটেড, নাম্বার অফ দ্য ডিউরেশন অফ দিস প্রজেক্ট। এটা আমরা 45 দিনের একটা প্রজেক্ট হিসেবে রান করেছিলাম, যেটা আমরা নির্দিষ্ট সময়ের মোটামুটি 5 দিন আগে এটা আমরা কমপ্লিট করতে পেরেছিলাম। এই হচ্ছে সাব রেজাল্ট 1। তারপর হচ্ছে সাব রেজাল্ট 2 যেটা উইন্টার ক্লোথস ডিস্ট্রিবিউশন ইমপ্লিমেন্টেড, monitored and reported successfully. Number of distribution points monitored, number of reports submitted on time, number of beneficiary feedback surveys collected, number of identified issues resolved during distribution. That was the result framework. Sir, if you say something against my result framework, please. না এখানে যেটা বললাম যে কিছু রিফ্রেশ করতে হবে, কিন্তু আপনার প্রত্যেকটা পয়েন্টই ভেরি ভ্যালিড, বাট আমাদেরকে আমি সব শেষে আপনার পরে এটা করেন, তাই না? আই হ্যাভ সাম কোশ্চেন্স। আগেটা শেষ করে, হ্যাঁ এটা শেষ করে যান প্লিজ। ওকে স্যার, এখানে আমার কিছু বিষয় আছে। একটা হচ্ছে যে স্যার আপনার এসে বলেছিলেন যে এক্সটার্নাল কিছু অ্যাজাম্পশন আছে এবং রিস্ক অ্যাজাম্পশন, দুই ধরনের। তো এখানে আমি 5টা পয়েন্ট আউট করেছি। এর মধ্যে আমি প্রত্যেকটারই এখানে মিটিগেশন প্ল্যান করেছি, যদিও এক্সটার্নাল অ্যাজাম্পশন যেগুলো এগুলো মিটিগেশন প্ল্যান এক কথায় এটা প্রোটেকশন বা প্রিকশন নেওয়া একটু কষ্টকর। এটা আপনার কাছ থেকে আমি একটু জানতে চাবো একটু পরে। লজিস্টিক্যাল ডিলেস, এটা হচ্ছে একটা রিস্ক ফ্যাক্টর। এটা এর জন্য মিটিগেশন প্ল্যানে যেটা আমি রেখেছি, অ্যাডভান্স প্ল্যানিং, লোকাল ডিস্ট্রিবিউশন হাবস, রিজার্ভ টাইম, এটার মিটিগেশন এটা। এরপর হচ্ছে ফান্ড শর্টফল, এটার সমাধান যেটা ডাইভার্সিফাইড ফান্ড রাইজিং, কন্টিজেন্সি রিজার্ভ, ডোনার এনগেজমেন্ট, ভলান্টিয়ার শর্টেজ, এর জন্য যেটা করব আর্লি মোবিলাইজেশন, ইনসেক্টিভ / রিকগনিশন, collaboration with youth groups. Number 4 হচ্ছে কমিউনিটি মিসম্যানেজমেন্ট, এর জন্য যেটা সমাধান হতে পারে ট্রান্সপারেন্ট বেনিফিশিয়ারি সিলেকশন, লোকাল লিডার ইনভলভমেন্ট, গ্রিভেন্স রিড্রেশন। Number 5 ওয়েদার অর ডিজাস্টার ডিসরাপশন, এর জন্য সমাধান যেটা করতে পারি আমরা ফ্লেক্সিবল শিডিউল, emergency transport arrangements, local partnership. তো এগুলোকে আমি আসলে ইম্পর্টেন্ট অ্যাজাম্পশনে এনে এই মিটিগেশন প্ল্যানটা করেছি। তো এই ছিল আমার আজকের প্রেজেন্টেশন। আপনার প্রশ্ন ছিল স্যার, প্লিজ। আচ্ছা, হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার প্রত্যেকটা অ্যাজাম্পশন ইজ ভেরি ভ্যালিড। ওই রেজাল্ট ফ্রেমওয়ার্কের উপর আমি যেটা বললাম সেটার জন্য আমার আসলে জানতে হবে আপনাদের এই প্রজেক্টটা কত বড়, মানে প্রজেক্টের ভলিউম কতটুকু, আপনার কত ফ্যামিলিকে সার্ভ করেন, আর যে ইয়েগুলো যে ক্লথগুলো আপনি ডিস্ট্রিবিউট করেন এগুলো কি নতুন, না এগুলা ওই সেকেন্ড কালেকশন করে সর্টিং করে সেখান থেকে ভালোগুলো ডিস্ট্রিবিউট করেন? স্যার এটা
আমরা গত বছর প্লাস 50,000 প্লাস মানুষকে আমরা বিতরণ করেছি। আর প্রত্যেকটাতে আইটেম ছিল দুটা করে, এবারে আমরা মোটামুটি 4টা করে আইটেম দিয়েছি একটা প্যাকেজের মধ্যে। আমরা প্যাকেজ সিস্টেমে বিতরণ করেছি। প্রত্যেকটা প্যাকেজে দেখা গেছে যে একটা কম্বল ছিল, একটা শাল ছিল, একটা টুপি ছিল, বিশেষ ক্ষেত্রে বিশেষ কিছু মোজা ছিল। এই 4টার একসাথে আমরা একটা প্যাকেজ আকারে এবারে 24,000 মতো পরিবারকে বিতরণ করেছি। এটা ছিল আমাদের এবারে ভলিউম, 24,000 ফ্যামিলি। এগুলো সবগুলো কি নতুন না আপনারা সব ওগুলো যে নতুন, সব নতুন ইনটেক। আমরা নিজেরা কারখানা ভিজিট করে তারপরে আমাদের কিউসির মাধ্যমে চেক করে করে আমরা প্যাকেজ গুলো সম্পূর্ণ করেছি 100% কোয়ালিটি এনশিওর করে। কিউসি আচ্ছা, পাস যে করে। ব্ল্যাঙ্কেট গুলো যেটা দিচ্ছেন এগুলো কি ওই মানে খুব ফ্লাফি যেগুলো ধরেন খুব সুন্দর বিদেশ হ্যাঁ, থেকে যেগুলো আনে ওই টাইপের না লোকাল? জি, জি, জি। 500 টাকা দরের। এটা ডাবল 500 টাকা পার্টের। দিয়ে আছেন? ডাবল স্যার পার্টের আপনি 500 টাকা। গার্মেন্টসে দেখবেন যে কিছু থাকে, যেমন জু- কম্বলের কাপড় থাকে কিছু, আচ্ছা আচ্ছা ডাবল ফ্লাই এই ধরনের আর কি, ফ্লিস এগুলো কাপড়ের। ডাবল লেয়ার না? ডাবল লেয়ার? হ্যাঁ হ্যাঁ, ডাবল লেয়ার, সবগুলো ডাবল লেয়ার ছিল এবং প্রত্যেকটা ওজন ছিল 1200 গ্রাম প্লাস এরকম। আচ্ছা, বুঝতে পারছি আমি এগুলো। আচ্ছা, সেটা গেল ১ নাম্বার। আচ্ছা, এখন ইয়েটা আপনাদের এই যে প্রজেক্টটা এটা কি আপনারা ওই যে ইন্ডিভিজুয়াল অ্যাপ্রোচ যাচ্ছে, ফ্যামিলি অ্যাপ্রোচ না? আহ, এটা ফ্যামিলি স্যার, ফ্যামিলি প্যাকেজ। এটা দেখা গেল আমরা কিন্তু কাউকে জ্যাকেট বা শার্ট প্যান্ট এটা কিছু দিই না। যেমন একটা কম্বল দিয়েছি, কম্বলটা পরিবারের আহ, সবাই ইউজ করতে পারবে। একটা শাল দিয়েছি, শাল ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারবে, সকালে দুপুরে যে না, কোনো সময় আমি ইউজ এখন করে ধরেন তারা। ধরেন একটা ফ্যামিলিতে ৫ জন আছে। এখন হুম শাল তো দিয়েছেন একটা, হুম তাই না? তো এখন জি ওই জি। একটা তো আর ৫ জনে পড়ছে। আমি সেটা জিজ্ঞেস করতেছি। তাহলে এটা আপনার আসলে এটা আমরা এটাকে যদি ইন্ডিভিজুয়াল হ্যাঁ, অ্যাপ্রোচই বলি। যদিও এটা ফ্যামিলি ইন্ডিভিজুয়াল। এটা বেনিফিটিং হচ্ছে। হুম বাট হুম এটা হুম ইন্ডিভিজুয়াল অ্যাপ্রোচ না। ফুল জি জি। ফ্যামিলি কভার করছেন না আপনারা। না না, ফুল ফ্যামিলি হচ্ছে না, তারা ইন্ডিভিজুয়ালি চেঞ্জ করে করে ইউজ করতে পারে আর কি। এটার জন্য আচ্ছা, সুযোগ এটা আছে। আছে। হ্যাঁ, আচ্ছা। আমরা এটা বুঝছি, ফ্যামিলিকে টার্গেট করে দেওয়া হয়েছে যে কয়টা ইউজ করতে পারবে ফ্যামিলি। জি বাট স্যার। আপনারা ওই সেটা আচ্ছা। আ এগুলো সবগুলো আপনারা নতুন প্যাকেজ হিসেবে দিচ্ছেন। আর সেকেন্ড হ্যান্ড কালেক্ট করছেন না, তাই না? না না না, সেকেন্ড হ্যান্ড কালেক্ট করছি না। এটাতে অনেক বিড়ম্বনার শিকার হতে হয়, যেখানে সাইজ মিলে না বা এমন এমন কাপড় দেয় যেগুলো ডিস্ট্রিবিউশন করার মতো না। এর আগেও আমাদের বেশ কিছু খারাপ অভিজ্ঞতা আছে, এই জন্য আমরা এটা ফাউন্ডেশন থেকে এটা বাদ দিয়ে দেওয়া হয়েছে যে পুরাতন কোনো আচ্ছা, জিনিস অ্যাকসেপ্ট করা হবে না। আমরা যা দিব নতুন ইনটেক, এবং আমরা জাস্টিফাই করে দেন সার্ভ করবো, আচ্ছা, এবং এটার এটাই করা হচ্ছে। সোর্সটা কি? ফান্ডিং সোর্সটা সোর্স? হচ্ছে ফান্ডিং সোর্স হচ্ছে পাবলিক ডোনেশন। না, ডোনেশন। হ্যাঁ, জি। এটা ওই বা এটা তো জাকাত বা ওইসব কিছু কি ইনক্লুড না হয় না? না না, এটা আমাদের এটা উইন্টার জাস্ট ক্লোথের জন্য আলাদা বাজেটই আছে, আলাদা ফান্ডই আছে আমাদের, শীত বস্ত্র ফান্ড। শীত বস্ত্রের। আচ্ছা, জি ঠিক আছে। এখন বুঝতে পারছি আমি। তাহলে এটা মোটামুটি একটা খুব সিম্পল এবং এটা প্রতি বছরই হয়, তাই না? জি জি জি, এটা সারা আর প্রতি বছরই। টাইমিংটা আপনি কিভাবে সিলেক্ট করেন? টাইমিংটা যেমন আমাদের এটা ডিসেম্বরের দিকে মোটামুটি শীতের একটা আভাস চলে আসে। তো হুম, হুম। আমরা মোটামুটি দেখা যায় যে বিতরণের 1 মাস আগের থেকে আমরা এটাকে আমাদের এসওপি বা আমাদের নিড অ্যাসেসমেন্ট শুরু হয়ে যায়। আর যেহেতু আমরা এটা প্রতি বছরই করি, আমাদের হাব গুলা পরিচিত আছে, আমাদের সোর্স গুলো কোথা থেকে সংগ্রহ করতে হবে এগুলো আমাদের পরিচিত আছে। এগুলো থেকে আমরা আগে থেকেই কথা বলা বা বুকিং করা, কাপড় চেক করা, তারপরে ট্রান্সপোর্টেশন, কুরিয়ার প্ল্যান সবকিছু আমরা মোটামুটি 1 মাস আগে থেকে শুরু করে দিই। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। এখন এই আপনাদের এরিয়া সিলেকশন করেন এগুলো কি ওই নর্দার্ন পার্টেই না সারা বাংলাদেশেই? এরিয়া সিলেকশনটা আমরা সারা বাংলাদেশেই করি। সারা বাংলাদেশে বিশেষ করে যেমন উত্তরবঙ্গের পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম এই জেলাগুলো কিন্তু বেশি শীতপ্রবণ এলাকা, যেহেতু হিমালয় ঘেঁষা এলাকা বলা যায় ওগুলোকে, যেমন পঞ্চগড় হিমালয় কন্যাক্ষেত্র। তো ওই উত্তরবঙ্গে শীতটা বেশি পড়ে। তো হ্যাঁ, সেটাই। উত্তরবঙ্গে যে পড়ে এমন এমন না, আমরা দেখেছি সিলেটেও প্রচন্ড শীত পড়ে, ময়মনসিংহ, কিশোরগঞ্জ এগুলো এলাকাতে শীত পড়ে। ক্ষেত্র বিশেষ যে যে এলাকাগুলোতে শীত বেশি পড়ে আমরা এগুলোকে আগে বিতরণের আওতায় নিয়ে আসি ডিস্ট্রিবিউশনে পর্যায়ক্রমে। শীতের প্রকোপ কম্পেয়ার করে আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জেলাতেই দেওয়ার চেষ্টা করি।
আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। একবার আপনার এই গত বছরের টার্গেট কতজন ছিল? কয়টা ফ্যামিলি? বা গ কয়টা প্যাকেট গত বছর? গত বছরে আমাদের টার্গেট ছিল উম ৫০,০০০ এর মতো আরকি। 50,000 ফ্যামিলিজ, রাইট? আচ্ছা। হুম, হুম। আচ্ছা, ঠিক আছে। আমি এটা তো জানলাম এই কারণেই। আমরা চাইলে এটাকে স্যার আরো ইয়ে এলাবোরেট করতে পারতাম। কারণ আমরা কিন্তু ফ্যামিলি হিসাবে যেহেতু একটা প্যাকেজের মধ্যে ৪ টা করে দিয়েছি। এই ৪ টাকে যদি আমরা একটা করে পিস করতে যাই, দেখা যাবে এখানে প্রায় লাখের কাছাকাছি চলে যাবে কোয়ান্টিটির দিক দিয়ে। তো আমরা কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটিটাকে বেশি প্রায়োরিটি দিয়ে কাজ করার চেষ্টা করেছি। এইজন্য হয়তো এভাবে হ্যাঁ, না, ঠিক আছে। কোয়ান্টিটিটা না, আমি ভেরিফাই এটা হয়নি। জানলাম এই কারণেই, আপনার যে রেজাল্টস ফ্রেমওয়ার্ক ওটা অনেকটা প্রোগ্রামেটিক অ্যাপ্রোচ এ চলে আসছে। প্রোগ্রাম মানে এটা আচ্ছা, অনেক আচ্ছা। বড় প্রজেক্ট। এইজন্য আমি জানতে জি, জি, চাইলাম জি। আপনাদের ভলিউমটা কি আরকি। হুম, এটাকে আমরা হয়তো আপনাদের এই রেজাল্টস ফ্রেমওয়ার্কে ওইটা আপনার এটাকে ২ টা করতে হবে। একটা হলো প্রোগ্রাম অ্যাপ্রোচ এ, আরেকটা রেজাল্টস ফ্রেমওয়ার্ক করব ইনশাআল্লাহ প্রজেক্ট অ্যাপ্রোচ এ। তো আপনারা এখন কিন্তু প্রজেক্ট অ্যাপ্রোচ এ যাচ্ছেন। জি, জি। মানে বড়সড় ইয়েতে ধরুন আপনি যদি এমন হয় যে ফুল ফ্যামিলি আপনি কভার করে ফেলছেন। ধরেন ৫ জনের একটা এভারেজ ফ্যামিলি ধরে সবার জন্য ৫ টা ব্ল্যাঙ্কেট দিলেন, তারপরে ৫ সেট মোজা দিলেন, এরকম। তখন আমরা আপনার যে ইয়েটা দিয়েছেন, আপনার যে রেজাল্টস ফ্রেমওয়ার্ক, আমরা সেই অ্যাপ্রোচ এ যাবো তখন। এখন জি, জি, যেহেতু জি। আপনারা ওই পর্যায়ে যাওয়ার আগ পর্যন্ত এই মানে আপনার এই প্রজেক্টের জন্য আমি ২ টা ডেভেলপ করে দিব ইনশাআল্লাহ। জি, কি জি। যেন বলে? ২ টা রেজাল্টস ফ্রেমওয়ার্ক, একটা ভেরি সিম্পল যেটা আপনি এখন বললেন, আমাকে এক্সপ্লেইন করলেন এটার জন্য। আর ওইটাও রাখবো, আপনি যেটা ইয়ে করেছেন সেটাও রাখবো। who knows in the future হয়তো আপনাদের এই ধরনের প্ল্যান আসতে পারে যে আমরা ফ্যামিলি অ্যাপ্রোচ এ যেতে পারি। আমরা এভারেজে ৩ টা করে ব্ল্যাঙ্কেট দিব। তারপরে হুম, ধরেন আরো যে আইটেম গুলো, সেই আইটেম জি। গুলো আপনি দিবেন। এমন যদি প্ল্যান হয় তখন আপনারা ওইটা ইউজ করতে পারবেন। ওইটা তাই না? আরো সময় সাপেক্ষ ব্যাপার আমার মনে হচ্ছে স্যার। ওইটা যেটা আপনি হ্যাঁ, বললেন হ্যাঁ। ওইটা আ আ অনেক সময় সাপেক্ষ। দেখা যাচ্ছে জি স্যার ঠিক আছে। না, তো সেই ক্ষেত্রে আমি তাহলে এটাকে আমরা খুব সিম্পলেই রাখি। কারণ কেন সিম্পলে রাখবো? যেহেতু আমরা এটা প্রথম কথা হলো তো বছরে একবার এটা ডিস্ট্রিবিউশন হয়। এটার হুম, ইমপ্যাক্ট লেভেলটা অবশ্যই ইমিডিয়েট ইমপ্যাক্ট বা আমরা আউটপুট যেটা বলবো সেটা কিন্তু ভেরি হাই, নো ডাউট। হুম, কিন্তু ওইটাকে আমি মানে ইমপ্যাক্ট লেভেল পর্যন্ত যাওয়ার দরকার নাই এটাতে আরকি। আমরা এটাকে সিম্পল রেখে দেব জি, আপাতত। জি। বাট ইন দ্য ফিউচার যদি কখনো ওই অ্যাপ্রোচ এ যাওয়া হয়, তখন ইনশাআল্লাহ এই ধরেন এটাকে আমরা তখন ওই আপনার মেইন যেটা আপনি প্রেজেন্ট করেছেন সেটাতে রাখবো আরকি। কারো জি। কি কোনো প্রশ্ন আছে বিফোর আই কনক্লুড প্লিজ? স্যার একটা বিষয় জানার ছিল যে আপনি যেমনটা বললেন যে ইনস্ট্যান্ট যে আউটকামটা আসবে, যদি আমরা সিম্পলি চিন্তা করি এই প্রযুক্তির ক্ষেত্রে তাহলে হয়তোবা কিছু শীতার্ত মানুষ উপকৃত হলো। কিন্তু যদি দীর্ঘমেয়াদী আপনি যেমনটা বলছেন যে যদি প্রজেক্ট সেরকম প্রোগ্রাম আকারে যদি আমরা চিন্তা করি, এটার তো ইমপ্যাক্ট তখন মনে হয় এরকম থাকবে যে এই এলাকার মানুষরা আ বা মানে এটা দীর্ঘমেয়াদী একটা ইমপ্যাক্ট করবে সামাজিক এবং ওই এলাকার অবস্থানে। এরকম কি বিষয়টা? হ্যাঁ, এখানে তখন এত দীর্ঘমেয়াদী সুন্দর বলতে দেখা যায় কাহিনী কি ভাই? এটা সিস্টেমটা ভালো লাগতেছে না? হ্যাঁ, হ্যাঁ, ওনার সরি, আমার মনে হয় আমাদের ব্যাকগ্রাউন্ডে কিছু শব্দ পাচ্ছি, কোথায় তাই না? লিখতে হবে মেসেজ? ব্যাকগ্রাউন্ডে কি আমরা কিছু শব্দ পাচ্ছি? একটু কাইন্ডলি দেখবেন? আচ্ছা, আমি বলি, আপনি যেটা বলেছেন ভেরি রাইট, ভেরি একুরেট, আপনি পয়েন্ট আউট করেছেন। সেটা হলো ধরেন আমি যদি ফ্যামিলি অ্যাপ্রোচ এ যাই, তাহলে যে আমার একটা হলো এই যেটা উনি ২-৩ টা ইন্ডিকেটর কিন্তু সেটার উপর দিয়ে দিয়েছেন। যে ডি ডি ডিজিজ, ধরেন একটা কোল্ড রিলেটেড ডিজিজ আমরা প্রিভেনশন রেট, এটা একটা ভালো ইন্ডিকেটর হতে পারে। তো আমি ফুল ফ্যামিলিকে সাপোর্ট দিলাম। এখন আমি দেখতে চাই যে আগেরবার যে ধরনের প্রবলেম ফেস করছে এবার তারা ওই ধরনের প্রবলেম ফেস করতেছে কিনা। রাইট? 1 এই টাইপের কিছু মানে এই লং টার্ম কিছু ইন্ডিকেটর আমরা দিয়ে এটার মানে ইমপ্যাক্ট লেভেল মেজার করতে পারবো। যে নেক্সট ইয়ারে যেয়ে কতটা ফ্যামিলি আবার হাত পাততেছে এটার জন্য বা কতটা ফ্যামিলির ইউ নো এমন হতে পারে যে এইবার তো আপনি একটা দিয়েছেন। তার মানে আগামী বছরও কিন্তু তাকে দিতে হবে। আবার পরের বছরও তাকে দিতে হবে। আবার আমরা যদি ডিগনিটির কথা চিন্তা করি এই ধরনের প্রজেক্টে বিশেষ করে ডিগনিটির কথা চিন্তা করে তখন আবার দেখা যাবে যে আমি যদি সবাইকে আলাদা ভাবে না দেই, তাহলে একটা কম্বলের নিচে তো আমি তো ইসলামিক্যালি সবাইকে বলতে পারি না যে তোমরা সবাই এটা নিচে শেয়ার করো। কারণ এখানে বাচ্চা থাকবে, বড় থাকবে, তাই না? তো ওইসব ক্ষেত্রে সেজন্য আমি বলছি এটাকে আরেকটু এইজন্য আমি ডিটেইল জানার চেষ্টা করলাম আপনাদের থেকে। যে ওই আমরা যখন ফ্যামিলি অ্যাপ্রোচ এ যাবো তখন এখানকার অনেকগুলো ইন্ডিকেটর তখন আমরা ওখানের মধ্যে কাজে লাগাতে পারবো এবং লং টার্ম চিন্তা করতে পারবো। এখন যেহেতু আমরা
ছোট, ছোট মানে এটার নিডের তুলনায় বুঝতে পারতেছি এটা বাজেট এবং অনেক কিছু এখানে ডিপেন্ড করতেছে। নিডের তুলনায় আমরা যেহেতু খুব স্বল্প পরিসরে তাদেরকে তাদের নিড গুলো আমরা কি করছি এই ফুলফিল করার সুযোগ পাচ্ছি। সেই ক্ষেত্রে আমরা এই আউটপুট পর্যন্ত গেলেই এই প্রজেক্টের জন্য দিস উইল বি এনাফ। আমরা ইভেন আউটকাম লেভেলও যাওয়া দরকার নেই। ইমপ্যাক্ট লেভেল তো নাই। হ্যাঁ? এবং ওই আউটকাম লেভেলের ১ টা বা ২ টা ইন্ডিকেটর আউটপুটে নিয়ে আসলেও চলবে। কোনো অসুবিধা নেই। তো আমি এটা ইনশাআল্লাহ ঠিক করে দিব। আমার সাথে আপনারা এগুলো সব শেয়ার করেন। সো ফার আমি মনে হয় ৩ আর ৪ এর ৭ আর আজকে দিয়েছেন ৩ টা, তাই না? তাহলে ১০ টা। এই ১০ টা রেজাল্ট ফ্রেমওয়ার্ক আমাকে as soon as possible আপনারা শেয়ার করেন। আর ১ম দিকের গুলোর কথা বলছি যেগুলো, সেগুলো এই ফরম্যাটে যদি কাইন্ডলি দেন তাহলে আমাদের এটা ইজি হবে। আমি আপনাদের এগুলাকে ফাইনাল করে দিতে পারবো। আমার নেক্সট প্রেজেন্টেশন এর আগে আমি যদি এগুলো আপনাদেরকে ফাইনাল করে দিতে পারি তাহলে এটা আমার জন্য সুবিধা হবে, আপনাদের জন্য সুবিধা হবে নেক্সট ইয়েটা বুঝা। আমাদের নেক্সট প্রেজেন্টেশনটা বুঝা। আমার নেক্সট প্রেজেন্টেশনটা আমি রেডি করে রাখছি আপনাদের জন্য। বাট আমি এটার জন্য অপেক্ষা করতেছি আরকি। তাহলে আমি মোটামুটি ১০ টা প্রজেক্ট পেলাম। আর কি প্রজেক্ট আছে আপনাদের? না এই ১০ টাই? স্যার আমাদের আরো অনেকগুলো প্রজেক্টই রয়েছে স্যার। আচ্ছা আমাদের ঠিক তো আছে, অসুবিধা নাই। আমরা আপাতত এই ১০ টা প্রজেক্ট নিয়ে যদি কাজ করতে পারি এবং কিছু একটা এই ধরনের ডেভেলপ করতে পারি, সেগুলোর ভিত্তিতে আপনারা বাকিগুলো ইনশাআল্লাহ ডেভেলপ করে ফেলতে পারবেন। স্যার আমার একটু কিছু প্রশ্ন ছিল স্যার। জি বলেন। আচ্ছা, প্রশ্ন হচ্ছে স্যার, ইমপ্যাক্ট আর অবজেক্টিভ এই ২ টা জিনিস কি এক? দেখেন নাকি আমাদের আলাদা কোনো অবজেক্টিভটার একটা মানে অবজেক্টিভটার একটা জেনেরিক টার্ম। আমরা সবকিছুর জন্য ইউজ করি। ইমপ্যাক্টটা যেমন অবজেক্টিভ, আউটকামটাও অবজেক্টিভ, তারপর আউটপুটটাও অবজেক্টিভ। আমার কমপ্লিটেড অ্যাক্টিভিটি সেটাও একটা অবজেক্টিভ। এমনকি আমার এই যে ইনপুট সেটাও কিন্তু একটা অবজেক্টিভ। ওই যে আমি অবজেক্টিভ হায়ারার্কি একটা দেখালাম না আপনার এই যে ইয়েতে, এই জি, একটা পিরামিড জি, জি। একটা ইনপুট থেকে শুরু করে এগুলো সবগুলো কিন্তু অবজেক্টিভের বিভিন্ন লেভেল। কেমন? বাট আমরা যখন অবজেক্টিভ বলবো তখন আমরা এটাকে লিখবো টু দিয়ে। টু ইমপ্রুভ সামথিং লাইক দিস। যখন এটাকে আমরা রেজাল্ট হিসেবে লিখবো তখন লিখবো ইমপ্রুভড পাস্ট টেন্স দিয়ে। ডিফারেন্স হলো এটা, কিন্তু এগুলো সবগুলোই অবজেক্টিভ। আর আমাদের এই যে রেজাল্ট বেসড ম্যানেজমেন্টের জন্য আমরা যেটাই করব, আমরা গোলটাকে অবজেক্টিভ হিসেবে লিখবো যেটা ভেরি ব্রডার, কিন্তু বাকি সবগুলো আমরা এই আপনার ইয়ে রেজাল্টের টার্মে লিখবো, মানে পাস্ট টেন্সে লিখবো। ঠিক আছে? তাহলে সবগুলোই কিন্তু অবজেক্টিভ এট ডিফারেন্ট লেভেল। জি স্যার। এটা একটা জেনেরিক টার্ম আরকি। অবজেক্টিভটা দিয়ে আমরা সবগুলোকেই বোঝাচ্ছি। আমার যে ইনপুটটা সেটাও কিন্তু অবজেক্টিভ। কিন্তু ওই যে বললাম যদি আমি যখন ওই অবজেক্টিভ ভার্সেস মানে ইনটেনশন ভার্সেস আপনার ইয়েটা আসতেছে আপনার ধরেন মানে অবজেক্টিভ ভার্সেস রেজাল্ট যখন বলবো, তখন আমি রেজাল্টটা লিখবো পাস্ট টেন্সে, অবজেক্টিভটা লিখবো টু দিয়ে। আর এই ধরনের রেজাল্ট ফ্রেমওয়ার্কে আমরা শুধু গোলটাকে অবজেক্টিভ হিসাবে রাখবো ওই এই টার্মে আরকি। আর বাকিগুলো সবগুলো আমরা রেজাল্টস এর টার্মে নিয়ে আসবো। আর আপনি দেখেছেন যে আমরা ইয়েতে এই যে রেজাল্টস ফ্রেমওয়ার্কে কিন্তু আমরা ইনপুট গুলাকে কিন্তু আলাদাভাবে দেখাই নাই। সেগুলার ইন্ডিকেটর হিসেবে আমরা নিয়ে আসছি এর মধ্যে। কি যেন বলে? এক্টিভিটিস এবং ইনপুটের মাঝখান দিয়ে। যে এক্টিভিটিস, কমপ্লিটেড এক্টিভিটিস এবং ইনপুট সবগুলো কিন্তু আমরা সাব রেজাল্ট লেভেলে নিয়ে আসছি। স্যার আমি তাই না? ইমপ্যাক্ট এর কথা বলেছি, ইমপ্যাক্ট। হ্যাঁ, না ইমপ্যাক্টটা হলো ওই যে বললাম সেটাও একটা রেজাল্ট, সেটাও একটা অবজেক্টিভ, কিন্তু ইমপ্যাক্টটা হলো লং টার্ম। হুম, এখানে হুম, ডিফারেন্সটা বিটুইন আউটপুট, আমি একটা কাজ কমপ্লিট করার পর হোয়াট নেক্সট, আমি যদি এখন ধরেন এই যে ইয়ার কথাটা চিন্তা করে এই যে লাস্ট যে প্রজেক্টটা উইন্টার ক্লথের কথা যদি আমি চিন্তা করি, তাহলে আমার কমপ্লিট অ্যাক্টিভিটিস হলো আমি ধরেন 40,000 ইয়ে কি যেন বলে ক্লথ ব্যাগ আমরা ডিস্ট্রিবিউট করেছি। ঠিক আছে? আচ্ছা। এটা হলো আমার কমপ্লিটেড অ্যাক্টিভিটিস হয়ে গেল। আমি এগুলো সব ডিস্ট্রিবিউট করে দিলাম। হোয়াট নেক্সট? এখন নেক্সটটা হলো কি? ধরেন ৪০,০০০ ফ্যামিলি, তাদের এট লিস্ট তাদের কি হলো? তারা এই ধরেন হ্যাভ অ্যাক্সেস টু ওয়ার্ম ক্লথিং। হ্যাঁ? সো ইমপ্রুভড অ্যাক্সেস টু ওয়ার্ম ক্লথিং, ইমপ্রুভড অ্যাক্সেস, আমি বলি নাই কমপ্লিট অ্যাক্সেস, ইমপ্রুভড অ্যাক্সেস। এখানের মধ্যে একটু ওয়ার্ডিংটা একটু চিন্তা করতে হবে।
আমি যদি বলি কমপ্লিট অ্যাক্সেস তাহলে ফ্যামিলি অ্যাপ্রোচে যেতে হবে। আমি যখন বলছি ইনক্রিজড অ্যাক্সেস বা ইমপ্রুভড অ্যাক্সেস, আই থিংক ইনক্রিজড অ্যাক্সেস এখানে বেস্ট অপশন হয়। ইনক্রিজড অ্যাক্সেস টু ওয়ার্ম ক্লদিং, হ্যাঁ, এটা হলো আমার আপনার আউটকাম, যেহেতু আউটপুট আমার কমপ্লিটেড অ্যাক্টিভিটিস, তারপরে হলো কি আমার অ্যাক্সেসটা বাড়লো, এটা হলো আমার আউটপুট। এই প্রজেক্টে এরপর আউটপুট আমরা আউটকামে আর যেতে পারতেছি না, কারণ এখানের মধ্যে আউটকামে যেতে হলে ওই যে বললাম যে লেভেলের ইন্টারভেনশন দরকার, যে লেভেলের সাপোর্ট দরকার, সেই লেভেলের সাপোর্টটাই প্রজেক্টে আমরা দিতে পারতেছি না ফর মেনি ডিফারেন্ট রিজনস। কিন্তু আপনি যদি ওই যে লাইভলিহুড প্রজেক্ট যেটা আপনাদের কি যেমন এন্টারপ্রেনারশিপ প্রজেক্টে যান, সেখানে ওনারা খুব সুন্দর এক্সাম্পল দিয়েছেন যে আমি বিজনেস বা এতটা স্টার্ট করা হলো, তাহলে নেক্সট হলো কি ইনকাম ইনক্রিজ করলো, সেটা হলো আমার আউটকাম। এরপর এটা থেকে কি হলো, সেটা হলো কি সে হয়তো দেখা যাবে যে সে এখন সেলফ সাফিসিয়েন্ট বা কি যেন বলে কিছু এন্টারপ্রেনার ডেভেলপ হয়ে গেল কমিউনিটিতে। এরপরে হ্যাঁ, বা একটা সাস্টেনেবল ইনকামের সোর্স হয়ে গেল, সেটা হলো নেক্সট, সেটা হলো আমার ইম্প্যাক্ট। সো ইম্প্যাক্ট ইজ অলওয়েজ, ধরেন এই একটা প্রজেক্ট শেষ হয়ে যাওয়ার পরেও যেটা কন্টিনিউ করতে থাকে যে বেনিফিটটা, সেটাই আমাদের ইম্প্যাক্ট। প্রজেক্ট চলাকালীন শেষ দিকে এসে যেটা আমরা পাই সেটাকে আমরা ধরে নিই আউটকাম। আর প্রজেক্ট শুরুর পরপরই কাজ শেষ করার আপনার দেখতে কাজ শেষ, এখন সে যখন কাজ শুরু করে দিল সেটা হলো আমার আউটপুট। সো আউটপুট প্রজেক্টের শেষ দিকে যে আমরা যেটা পাচ্ছি, মাঝামাঝি থেকে শেষ দিকে ডিপেন্ডিং অন দ্য টাইপ অফ দ্য প্রজেক্ট, সেটা হলো আমাদের আউটকাম। প্রজেক্ট শেষ হয়ে যাওয়ার পর যেই বেনিফিটটা স্টিল কন্টিনিউ করতেছে সেটা হলো আমাদের ইম্প্যাক্ট। যেমন ধরেন ট্রি প্ল্যান্টিং এর ক্ষেত্রে যে অক্সিজেন জেনারেট করতেছে, এটা কিন্তু আমার ইম্প্যাক্টের পর্যায়ে চলে যাবে, কারণ এই প্রজেক্ট শেষ, আমার গাছ লাগানো দরকার ছিল, এতটা বাগান তৈরি করা দরকার ছিল, এবং সেটা আমার এখন ধরেন আমার আউটপুটের মধ্যে যদি আমি চলে যাই কমপ্লিট অ্যাক্টিভিটিজ এর পরে আউটপুট কি, এতটা বাগান এখন সার্ভাইভ করতেছে, এটা হলো আমার আউটপুট। তাহলে ওটার আউটকামটা কি, এগুলোর মধ্যে এতগুলা বাগান থেকে আমার ইনকাম আসতেছে। তারপরে ইম্প্যাক্টটা কি, ইম্প্যাক্ট হলো এত টনস অফ কার্বন ডাইঅক্সাইড সে কনজিউম করতেছে বা এত টনস অফ অক্সিজেন সে রিলিজ করতেছে। বুঝাতে পারছে? আপনার প্রজেক্ট শেষের পরেও যে বেনিফিটটা কন্টিনিউ করতে থাকে সেটাই হবে আমাদের ইম্প্যাক্ট। স্যার এখানে আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আপনি এখানে দিয়েছেন যে রেজাল্ট 1, এরপর হচ্ছে সাব রেজাল্ট 1.1, তারপর সাব রেজাল্ট 1.2। স্যার এই এই ক্যাটাগরিজ গুলো একটু ক্লিয়ার করতে, আমরা রেজাল্ট 1 কোনটাকে নিব, 1.1 কোনটা নিব, 1.2 বা 1.3? হ্যাঁ, এই যে বললাম এটা যদি রেজাল্ট একটু 1.1, রেজাল্ট 1.2 এগুলো হলো আমাদের আপ টু কমপ্লিটেড অ্যাক্টিভিটিস, ইনপুট, তারপরে আপনার এই কমপ্লিটেড অ্যাক্টিভিটিস এবং আউটপুট, এই তিনটাই হবে। এই তিনটাতে যতগুলো আছে এগুলো আমি যে ইন্ডিকেটর দিয়ে বের করব, সেই ইন্ডিকেটর গুলো আসবে আমার সাব রেজাল্ট 1 বা সাব রেজাল্ট 2 তে। আলাদা আলাদা অ্যাক্টিভিটিস গুলোকে আমরা গ্রুপ করব। আর এরপরে আপনার আউটকাম লেভেলে যে ইন্ডিকেটর গুলো আসবে সেগুলো আসবে আমার ওই যে আপনার রেজাল্টে। রেজাল্ট হলো আমাদের আউটকাম লেভেল ইন্ডিকেটর, আর গোল হলো আমাদের ইম্প্যাক্ট লেভেল ইন্ডিকেটর। এখন এটা প্রজেক্ট দিয়ে আপনি ওই যে প্রজেক্টের যে এক্সাম্পল গুলো আমি দিয়েছিলাম একটা ওয়াটার প্রজেক্টের, আরেকটা বার আপনি এটা পড়েন, এক্সাম্পলটা যেটা দিয়েছিলাম সেটা একটু দেখেন, দেখার পরে যদি প্রশ্ন থাকে আমরা পরে আবার এটা নিয়ে ডিসকাস করতে পারবো ইনশাল্লাহ। আমি এই জন্য বলছি যে আমি পরবর্তী সেশনের পর আপনাদেরকে একটা কিছু অ্যাক্টিভিটিস দিব, সেটা আপনারা শেষ করে যখন সাবমিট করবেন দেন আমরা আবার এইসব, তখন দেখবেন যে আপনাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আবার আমরা এই পয়েন্ট গুলো নিয়ে আবার ডিসকাস, একটা বা দুটা সেশন ডিসকাস করবো ইনশাল্লাহ, এটা আপনাদের জন্য তখন ফাইনাল হয়ে যাবে। এখনো আপনারা ধরেন মিড লেভেলে আছেন এই মানে আমার প্রেজেন্টেশনের, তো আগামী দুইটা প্রেজেন্টেশনের পরে ইনশাল্লাহ আপনারা দেখবেন আপনাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে? কারণ আমি যেভাবে স্টার্ট করার চেষ্টা করছিলাম সেভাবে তো স্টার্ট করতে আমি ভাবছিলাম যে আমি একটা প্রজেক্ট প্রপোজাল কিভাবে ডেভেলপ করে প্রজেক্ট সাইকেলের আমি যদি শুরু করতে পারতাম, আমার মতো করে শুরু করলে কিন্তু হয়তো এই জিনিসগুলো আপনাদের ক্লিয়ার হয়ে যেত বাই নাও। তো আমাকে যেহেতু আপনাদের থেকে ডিমান্ড আসছে না আমরা মনিটরিং ইভ্যালুয়েশনের উপরে কাজ আগে করতে চাই,
এই জন্য আমি হঠাৎ মাঝখান থেকে আমি শুরু করছি। আমি ওই শুরুতেই মানে মনিটরিং ইভ্যালুয়েশনের আগের পার্টটুকু কিন্তু আমি আর আপনাদের সাথে আলোচনা করতে পারি নাই। তো আমি এখন অসুবিধা নাই। আমরা এই সেশনগুলো শেষ করে আমি আবার ওখানে ব্যাক করব ইনশাআল্লাহ। একটা প্রজেক্ট প্রপোজাল কিভাবে ডেভেলপ করতে, কিভাবে প্রজেক্ট আইডিয়াস ডেভেলপ করবেন, কিভাবে কমিউনিটি কনসালটেশন করবেন, সেখান থেকে কিভাবে আপনি এগুলো পিক আপ করবেন, সেখান থেকে কিভাবে আপনি আপনার এই যে নিডস গুলো আইডেন্টিফাই করবেন, নিডস গুলো প্রায়োরিটাইজ করবেন, এগুলো সবগুলা কিন্তু আপনারা এখন করতেছেন, বাট এগুলো একটা ফর্মাল ওয়েতে সেগুলো আমি ইনশাআল্লাহ পরবর্তীতে ডিসকাস করব। ওকে, আমার আর 2 মিনিট সময় আছে, আমাকে কিন্তু এখন শেষ করতে হবে। আপনাদের ওকে স্যার, জাযাকাল্লাহ। আপনি অনেক তাড়াহুড়ার মধ্যে আমাদেরকে অনেক সময় দিয়েছেন। আমরা শেষ করতে পারি এখন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে আমাকে ইয়েগুলো কি প্লিজ as soon as possible আমাকে সবগুলা আপনাদের আগের গুলাও একটু প্লিজ এই ধাঁচে লিখে মানে এই স্ট্রাকচারে লিখে আমরা সবগুলো একত্রে 10 টা ইয়ে একত্রে শেয়ার করেন প্লিজ। ঠিক আছে? জি স্যার, ইনশাআল্লাহ। ওকে দেন। আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।